आज के ऑनलाइन क्लासेर आलोचनार विषय रवींद्रनाथ ठाकुरेर कर्तार भूत। कर्तार भूत এই গল্প আমি পুরোটা একবার পড়ব। তোমাদের কাছে বই আছে, তোমরা বইয়ে গল্পের লাইনে চোখ রাখবে। আগে একবার পড়ে নিয়েছো, আজকের এখন আর একবার আমার সাথে সাথে মনে মনে পড়বে এবং আবার একবার চেষ্টা করবে বোঝার। খুব বড় গল্প নয়, পড়তে খুব বেশি সময় লাগবে না, তবে আরেকবার তোমাদের শুনতে হবে। শুনে নাও, তারপরে কে কি বুঝলে আমি একটু প্রশ্ন করব। যদি বলতে পারো ঠিকঠাক ঠিক আছে, আর না হলে তো আমি আছি। কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কার জন্যে মাথা ব্যথাও নেই। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা। সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না, এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। এইভাবেই দিন চলত। ভূত শাসনতন্ত্র নিয়ে কারও মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না, ম্যাঁও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেটা হচ্ছে এই যে, পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে, বুকের রক্ত পিষে ভূতের খড়পরে ঢেলে দেওয়ার জন্যে নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি,
তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গি এলো দেশে, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা ভূতের দোষ নয়, ভূতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গি আসে কেন? শুনে সকলেই বললে, তার তো বটেই। অত্যন্ত সান্ত্বনা বোধ করলে, দোষ জারি থাক। খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরে রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গেরস্তের টেকা দায়, ঘর থেকে বেরোবার পথ নেই। এদিক থেকে এ হাঁকে, খাজনা দাও, আর একদিক থেকে ও হাঁকে, খাজনা দাও। এখন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেব কিসে? খাজনা দেব কিসে? এতকাল উত্তর দক্ষিণ পূব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারও হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার, এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? শুনে ঘুমবাড়ানি মাসি পিসি আর মাস্তুতো পিস্তুতোর দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মেও শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? প্রশ্নকারী বলে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গির দল, এদের কি করা যায়? মাসি বেশি বলে, বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো, আর বর্গির দলকেও। অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ, এখনো ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শোয়। মোদ্দা কথাটা হচ্ছে, বুড়োকর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। এই জায়গাটাকে মাথায় রাখবে। মোদ্দা কথাটা হচ্ছে, মোদ্দা কথা, আসল কথা, মোদ্দা কথাটা হচ্ছে, বুড়োকর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। এই জায়গাটাকে ভালো করে মাথায় রাখো। দেশের মধ্যে দু একটা মানুষ যারা দিনের বেলায় নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোড় করে বলে, কর্তা, এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, এটাও মাথায় রাখবে, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করেছে কর্তা। কর্তা বলেন, সেইখানেই তো ভূত।
পুরোটা মন দিয়ে শুনলে সবাই? শোনা গেছে? ওকে, ভেরি গুড। তো একটা প্রশ্ন আমি রাখি, দেখি কে উত্তর দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কর্তার ভূত গল্প পড়ে বা শুনে কি বুঝলে? এর মধ্য দিয়ে আসলে কোন দিকটাকে ইঙ্গিত করা হচ্ছে? কে বলতে পারবে দু একটা কথায়? বলো স্যার। বলো। ধর্মের কাল থেকে যে সংস্কার কুসংস্কার ধর্মের প্রতি একটা মানে সংকীর্ণতা অন্য ধর্মের মধ্যে, প্রাচীন যে কুসংস্কারগুলো যেটা এখনো ধরে রাখা হয়, কোনো লজিক নেই, তবুও মানুষ ওটাকে ছাড়ছে না, যেটার জন্য এখনো মানে স্থবির হয়ে আছে মানে কিছু কিছু। এক কথা বলবো স্যার? ও তো বললো ধর্মীয় সংস্কার, ঠিক আছে। এবার তুমি বলো কি বলছো? স্যার এক কথা স্যার, ধর্মের বেড়াজালে আবদ্ধ সমগ্র ধর্মদোষী মানুষদের কথা বলা হয়েছে, তাদের অবস্থার কথা, এবং তাদের মধ্যে কিছু কিছু ধর্ম বিরুদ্ধাচরণকারী যেসব মানুষরা, যারা নবীন এবং যারা ধর্মের বিরুদ্ধে যায়, তাদের কথা বলা হয়েছে। অন্ধ সংস্কারাচ্ছন্ন ধর্ম, ধর্মের বিরুদ্ধে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। ধর্মের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যে ধর্ম মানুষের আত্মবিশ্বাস মনোবলটাকে বাড়ায়, যে ধর্ম অসহায় মানুষের সহায় হয়, যে ধর্ম মানুষের চোখ খুলে দেয়, মানে চেতনার চোখকে উন্মোচিত করে, সেই ধর্মের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ একটা জায়গার পরে মানুষ কিন্তু অসহায়, একটা জায়গার পরে বিজ্ঞান কিন্তু অন্ধকারে। তার মানে একটা জায়গার পর আমাদের কিন্তু ধর্মের উপরে আস্থা বিশ্বাস ভরসা রাখতেই হবে। কিন্তু তার বিরুদ্ধে গিয়েছে, তার বিরুদ্ধেই যাওয়া উচিত। কার বিরুদ্ধে? যে ধর্ম অন্ধবিশ্বাসকে নিয়ে বয়ে চলে, যে ধর্ম অন্ধবিশ্বাসকে বয়ে চলে, যে ধর্ম অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয়, যে ধর্ম অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, ধর্মান্ধতা, জড়তাকে চাপিয়ে দেয় এবং মানব জাতির উন্নয়নকে স্তব্ধ করতে চায়, সেই ধর্মের বিরুদ্ধে যাওয়া উচিত। সেই ধর্মের বিরুদ্ধে যাওয়ার কথা বলা হয়েছে, সেই ধর্মের বিরুদ্ধে যাওয়া দরকার, যাওয়া উচিত, যাওয়া দরকার। আচ্ছা, মাঝে মাঝে স্ক্রিন শেয়ার করছে কে? স্ক্রিনের প্রেজেন্টেশন অন হচ্ছে, ক্লাস করতে করতে এই যে পাকামোটা কেন? এই পাকামোটা কেন? আমি কি এখন নাম ধরে বলবো? এখানে কিন্তু ভিডিওটাতে রেকর্ডিং হচ্ছে, নাকি গার্জেনকে ডাকবো আমি? এতটুকু সময় অনলাইন ক্লাস হয়, তো সেই এইটুকু সময়ের মধ্যে একটু শান্ত হয়ে, একটু মনোযোগী হয়ে শোনা যায় না? বসা যায় না? হ্যাঁ, তো দুজন তো বললেই, এর যে মূল বিষয়, এর যে উপজীব্য বিষয় সেটা বললেই। তো আমরা এই ব্যাপারটাকে মাথায় রেখে এবারে গল্পটা নিয়ে আলোচনা করব। এই অর্থটাকে মাথায় রেখে আমরা গল্পটাকে বিশ্লেষণ করব। তার আগে আমি একটা গল্প বলি। গল্পটা বেশ মজার। গল্পটার যে ইন্টারেস্টিং, মজার যে মানে অর্থটা লুকিয়ে রয়েছে এই গল্পটার মধ্যে, একটা মজার ইন্টারেস্টিং গল্প, এবং তার মধ্যে একটা দারুণ শিক্ষণীয় দিক রয়েছে। তো সেটা আমি
কয়েকদিন আগেই দেখলাম, তোমরা হয়তো দেখেছো, তো সেই গল্পটা আলোচনা করি, তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হবে। কয়েকজন বিজ্ঞানী মিলে 5টা বাঁদরের উপরে বা কয়েকটা বাঁদরের উপরে পরীক্ষা করছে, আর এক্সপেরিমেন্ট। আমরা তো জানি বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে কী করে, নতুন নতুন চিন্তাভাবনা করে, তাকে বিশ্লেষণ করে, তাকে প্রয়োগ করে। তো বিজ্ঞানীদের তো প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্ট চলতেই থাকে। আর এক্সপেরিমেন্ট চলতে থাকে মানেই হচ্ছে প্রতিটা মুহূর্তে তারা বর্তমান আর ভবিষ্যৎটাকে নিয়ে ভাবে, বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎটাকে নিয়ে ভাবে। বিজ্ঞানীরা কিন্তু প্রতিটা মুহূর্তে ভেবেই চলেছে, এবং সেই ভাবনাটা অবশ্যই যুক্তি দিয়ে। তবে শুধু যুক্তি দিয়ে ভাবলে তো হবে না, তাকে কিন্তু বাস্তবে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা প্রয়োগ করে, প্রতিষ্ঠা দেন, দাঁড় করান বাস্তবের ওপরে, ভিত্তির ওপরে। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে চলেছে। তো এইরকম কয়েকজন বিজ্ঞানী কয়েকটা বাঁদরের উপরে পরীক্ষা করছে। পরীক্ষাটা কী রকম না, একটা খাঁচাতে, একটা বেশ বড় খাঁচার মধ্যে কয়েকটা ধর গোটা 5 বাঁদরকে রেখে দিয়েছে। বাঁদর কী খেতে ভালোবাসে সব থেকে বেশি? কলা। তো সেই খাঁচাতে একটা সিঁড়িও রেখে দিয়েছে, একটা সিঁড়ি, এবং সিঁড়ির ওপরের দিকে, খাঁচার মাথার ওপর দিকে এক ছড়া কলা ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে প্রথমে 5টা বাঁদরকে খাঁচার মধ্যে রেখে দিয়েছে, এবং একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, যে সিঁড়ির একেবারে উপরে, খাঁচার উপরে দড়ি দিয়ে এক ছড়া কলা বাঁধা রয়েছে। তাহলে এবারে বলো, বাঁদর ওই সিঁড়ি দিয়ে কলা পাড়ার জন্য নিশ্চয়ই উঠবে, কি মনে হয়? উঠবে কি উঠবে না? হ্যাঁ স্যার, উঠবে। কারণ দেখতেই পাচ্ছে একটা সিঁড়ি রয়েছে আর উপরে কলা রয়েছে, তাহলে সে তো উঠবেই। যেভাবে হোক তাকে কলা পাড়তেই হবে, কলা খেতেই হবে, তাহলে সিঁড়িটাকে কাজে লাগাবে। মানে যেখান দিয়ে সে উঠতে পারে সেটাকেই কাজে লাগাবে। এটাই হচ্ছে সহজ রাস্তা, সহজ বুদ্ধি। যাই হোক, প্রথমে একটা বাঁদর একসঙ্গে উঠতে পারছে না, প্রথমে কেউ একটা অন্যদেরকে পিছনে ফেলে উঠে গেছে। যখনই কলাটার কাছাকাছি পৌঁছেছে, তখন ওই বিজ্ঞানীরা ওপর থেকে ওর গায়ের ঠান্ডা জল ছেড়ে দিয়েছে। মানে ওই রকম সিস্টেম করা আছে যে ঠান্ডা জল পড়বে, কলার কাছাকাছি যখনই যাবে ঠান্ডা জল পড়বে, কলার কাছাকাছি যখনই যাবে ঠান্ডা জল পড়বে। তো কলার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই ঠান্ডা জল গায়ে ঢেলে দিয়েছে। যেই ঢেলে দেওয়া, ওই বাঁদরটা তো তত্তর করে আবার নিচে নেমে এসছে। আবার একজন ওপরে ওঠার চেষ্টা করছে, কলার কাছাকাছি পৌঁছেছে, আবার ঠান্ডা জল গায়ে। এরকম করে কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু যতবারই চেষ্টা করেছে ততবারই ঠান্ডা জল গায়ে পড়েছে। এবং সেই ঠান্ডা জল এতটাই ঠান্ডা, ও ওখানে কলার লোভটাকে সামলে ও নিজেকে বাঁচানোর জন্য নিচে নেমে এসছে। তার মানে এই 5টা বাঁদর হাতে কলমে ফল পেয়েছে, যে কলা পাড়তে উঠলেই গায়ে ঠান্ডা জল পড়বে। তার মানে ওই সিঁড়িতে উঠে কলা পাড়তে যাওয়া যাবে না, 5টার মাথাতেই ঢুকে গেছে। যতবার করেছে ততবারই কিন্তু ব্যর্থ হয়েছে এই ঠান্ডা জল পড়ার কারণে। এরকম ধরনের গল্প শুনেছো নিশ্চয়ই কেউ? হ্যাঁ স্যার, কাইন্ড অফ। হ্যাঁ স্যার, শুনছি। ওকে, তাহলে আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি সেটা তোমরা ভেবে রাখো, আর যারা শোনেনি তাদেরকে একটু শুনতে দাও। তো তাহলে বাঁদর বুঝে গেছে, 5টা বাঁদর বুঝে গেছে যে সিঁড়িতে ওঠা যাবে না, সিঁড়িতে উঠে কলা পাড়তে গেলেই এরকমভাবে ঠান্ডা জল গায়ে পড়ে। তার মানে তাৎক্ষণিক তারা বুঝেছে যে এই কাজটা হলে এই রকম ফল হয়, এই তার পরিণতি বুঝে গেছে, মাথায় ঢুকে গেছে, একবারে ঠেসে ঢুকিয়ে নিয়েছে। এইবারে বিজ্ঞানীরা কী করলো, এই 5টার মধ্যে একটা বাঁদরকে সরিয়ে দিল, দিয়ে একটা নতুন বাঁদরকে রাখলো। এবার বলো নতুন বাঁদরটা কী করবে? কলা খাওয়ার চেষ্টা করবে। কারণ নতুন বাঁদরটা জানেই না যে কলা পাড়তে উঠলে এরকম কাণ্ড হতে পারে। তাহলে নতুন বাঁদর কলার লোভে কিন্তু সিঁড়ি চড়বেই তত্তর করে বেয়ে। যেই কলার কাছে পৌঁছে কলা পাড়ার চেষ্টা করছে, সেই আবার ঠান্ডা জল পড়লো। প্রথমবার ঠান্ডা জল পড়েছে তার গায়ে।
সেও কিন্তু বুঝে গেছে। এবার সে ধরো নেমে এলো, আবার যখন উঠতে গেছে, একবার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে এরকম কাণ্ডের জন্য, আবার একবার উঠতে গেছে, আবারও কিন্তু ব্যর্থ হয়েছে। এইবারে ও যখন উঠতে যাচ্ছে তখন অন্যান্য যে 4টে বাঁদর, সেই 4টে বাঁদর কিন্তু ওকে টেনে ধরার চেষ্টা করছে। কেন? কারণ 4টে বাঁদর জানে যে ও উঠলে ঠান্ডা জল গায়ে পড়বে, তাই ও তো জানে না নতুন, তাই ওকে ওরা টেনে যাওয়ার চেষ্টা করছে। 2-1বারও উঠে গেছে, তারপরে ও বুঝে গেছে না এখানে আর ওঠা যাবে না, কারণ ঠান্ডা জল পড়ে। আর বাঁদরগুলোও কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছে যে ওখানে ওঠা যাবে না, উঠলে কিন্তু এরকম কাণ্ড হয়। এইবারে আবার একটা বাঁদরকে বের করে বিজ্ঞানীরা আবার একটা নতুন বাঁদরকে ঢুকিয়েছে। এবার সেই বাঁদরটা যখন উঠতে গেছে, সবাই মিলে ওকে টেনে ধরেছে, ওকে আর ওই পর্যন্ত উঠতে দেয়নি, কলা পর্যন্ত টেনে ধরেছে, মারধর করছে, ওকে কিছুতেই উঠতে দেবে না। ও যতবার উঠার চেষ্টা করে ততবারই মারধর করে, ততবারই টেনে নামিয়ে দেয়। এই করে করে বিজ্ঞানীরা কী করলো, একে একে অন্যান্য যে বাঁদরগুলো ছিল সেইগুলোকে বের করে দিয়ে তার জায়গায় আরও নতুন বাঁদরগুলোকেই ঢোকায়, একে একে কিন্তু একবার করে ঢোকায়। তাহলে এইবারে 5টা বাঁদর ওপরে চলে গেছে যারা আগে ছিল, এখন আর কিন্তু পুরনো বাঁদর কেউ নেই, সবগুলো নতুন বাঁদর। এবং সেই সবগুলো নতুন বাঁদর কেউ জানে না যে সিঁড়িতে উঠলে কি হয়, কিন্তু সবার মাথায় ঢুকে গেছে যে এই সিঁড়িতে ওঠা যাবে না, কারণ এই সিঁড়িতে উঠলেই মারধর হয়, এই সিঁড়িতে উঠলেই টেনে নামাতে হবে। তাদের মাথায় একদম ঠেসে ঢুকে গেছে। এইবারে বিজ্ঞানীরা কিন্তু এবারে আর ঠান্ডা জল ফেলেনি, ঠান্ডা জল বন্ধই করে দিয়েছে। বিজ্ঞানীরা এখন আর ঠান্ডা জল ফেলবে না, তারা ভেবেই রেখেছে। কিন্তু দেখা যাচ্ছে কোনো বাঁদর কিন্তু সিঁড়িতে চড়ে আর কলা পাড়ার চেষ্টা করছে না। যদি সিঁড়িতে চড়ে কলা পাড়ার চেষ্টা করে তাহলে কিন্তু অনায়াসে তারা কলা পাড়তে পারবে, কিন্তু কেউ আর চেষ্টা করছে না। বলো কেন চেষ্টা করছে না? তাহলে তাদের মাথার ভেতরে কোনটা ঢুকে গেছে, কোন ব্যাপারটা, কোন ধারণাটা? না, মারধরের ভয়টা। কারণ ঠান্ডা জল যাদের গায়ে পড়েছিল তারা কেউ নেই, সবাইকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু তার জায়গায় একে একে করে নতুন বাঁদরদের রাখা হয়েছিল। এবং যতবার নতুন বাঁদরগুলো ওঠার চেষ্টা করছে, পুরনো যে বাঁদরগুলো যাদের উপরে গায়ে জল পড়েছিল তারা কিন্তু তাকে টেনে নামিয়ে দিয়েছে, জল গায়ে পড়ার আগেই টেনে নামিয়ে দিয়েছে, মারধর করেছে, উঠবি না, উঠলে কিন্তু পিটানো শুরু হবে, এইভাবে তাকে টেনে নামিয়ে দিয়েছে। এরকম করে এখন যে 5টা বাঁদর আছে সেই 5টা বাঁদর একেবারে ওই সিঁড়িতে চড়ে কলা পাড়তে উঠলে গায়ে যে ঠান্ডা জল পড়ে সেটা সম্পর্কে ওয়াকিবহাল নয়, অবগত নয়, কারণ তাদের উপরে এরকম ঠান্ডা জল পড়েইনি। কিন্তু সিঁড়িতে যতবারই উঠতে গিয়েছিল ততবারই অন্যান্য বাঁদরগুলো তাকে টেনে হিজড়ে নামিয়ে মারধর করেছে, এবং এমন মার মেরেছে আধমরার মতো হওয়া। তেমন তাদের মাথায় এটাই ঢুকে গেছে যে সিঁড়িতে ওঠা যায় না, সিঁড়িতে উঠতে বারণ, সিঁড়িতে উঠলে মারধর খেতে হয়। এইবারে কলা থাকা সত্ত্বেও ঠান্ডা জল হয়তো পড়বেই না, এরা জানেই না যে সিঁড়িতে চললে ঠান্ডা জল পড়বে, কিন্তু মাথায় ঢুকে গেছে যে সিঁড়িতে উঠলে মারধর পড়বে, সিঁড়িতে ওঠা যাবে না বলে 5জনই কেউ আর সিঁড়িতে ওঠার মতো সাহস করছে না। কেউ প্রশ্নও করছে না যে কেন সিঁড়িতে উঠবো না, শুধু এটাই মাথায় ঢুকে আছে যে বাবা সিঁড়িতে উঠতে গিয়েছিলাম, মারধর খেয়েছি, তাই সিঁড়িতে ওঠা যাবে না, তার মানে সিঁড়িতে ওঠা বারণ, নিষেধ। তাহলে এবার এখান থেকে যে শিক্ষাটা আমরা নেব, এখান থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে এই যে কোনো একটা সময় কোনো একটা নিয়মের প্রচলন হয়েছিল, কোনো একটা সময় কখনো না কখনো একটা নিয়মের প্রচলন হয়, নিয়মের প্রচলন হতেই হবে, কারণ নিয়ম ছাড়া, নিয়ম রীতি ছাড়া, বিধি বিধান ছাড়া মানুষকে জোটবদ্ধ, মানুষকে শৃঙ্খলিত করে রাখা যায় না। আর একটা সমাজে কত রকমের মানুষ, কত স্বভাবের মানুষ, তো বিচিত্র স্বভাবের বিভিন্ন
স্বভাবের বিভিন্ন মানসিকতার মানুষকে যদি একটা সমাজের মধ্যে একটা শৃঙ্খলায় বেঁধে রাখা না যায়, তাহলে সমাজে যে উচ্ছৃঙ্খলতা তৈরি হবে, সেই উচ্ছৃঙ্খলতার কারণে সমাজ একেবারে ধ্বংসের মুখে যাবে, রসাতলে চলে যাবে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে পরিবার আছে, সেই পরিবারের মধ্যেও একটা শৃঙ্খলা আছে, একটা ডিসিপ্লিন আমাদেরকে মেনে চলতে হয়। আমরা একে অপরকে মানি, আমরা একে অপরের কথা শুনি, আমরা একে অপরকে শ্রদ্ধা করি, মর্যাদা দিই, স্নেহ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি। আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করি, কথাবার্তা বলি, একে অপরকে সময় দিই। বাড়ির বড়রা সিদ্ধান্ত নেয়, ছোটদের কাছ থেকেও তারা ছোটদের কথা শোনে, ছোটদের কথা নেয়। কিন্তু আমরা জানি যে ছোটদের কথা নেয় না, কিন্তু নেওয়া উচিত। কি তোমরা এরকম ধরনের পরিস্থিতির ভুক্তভোগী না? একদম স্যার। ছোটদের কাছে বিশাল বড় বড় মাথা না থাকতে পারে, এটা তোমরা জানো যে ছোটদের কাছে হয়তো বড় বড় মাথা না থাকতে পারে, বড়দের কাছে বড় বড় মাথা আছে, এটা ঠিক কথা। কিন্তু অনেক সময় বড় বড় মাথাতেও ছোটোখাটো ফাঁক থেকে যায়, ওই ফাঁকগুলো যেগুলো, সেগুলো কিন্তু ছোটরা ধরিয়ে দিতে পারে। ছোটদের কাছ থেকে মানে নতুন প্রজন্মের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নেওয়ার আছে। কারণ নতুন প্রজন্মের মধ্যে কি রয়েছে? একটা আবেগ আছে, একটা উন্মাদনা আছে, একটা কি বলবো মানে এগিয়ে যাওয়ার মতো আত্মবিশ্বাস আছে, দৃঢ় মনোবল আছে, তাদের শেখার প্রতি আগ্রহ আছে, নতুনকে বরণ করে নেওয়া, নতুনকে গ্রহণ করার এই মানসিকতা তৈরি হয়ে আছে। তাদের মধ্যে রীতিমতো লড়াই করার মতো শক্তি আছে, সাহস আছে। ছোটদের থেকে অনেক কিছু নেওয়ার আছে। কিন্তু আমরা কী ভাবি? ছোটরা ছোটোর মতোই থাকো, বড়দের কথার মাঝখানে কথা বলবে না। কিন্তু একটা পরিবারকে যদি সুখে আমরা দেখতে চাই, সুখী দেখতে চাই, তাহলে শুধু বড়রা নয়, বড়দেরও ছোটদের কথা শুনতে হয়, শোনা উচিত, শোনা দরকার, সময় দেওয়া দরকার। তো এইভাবে আমাদের পরিবারের প্রত্যেকের পরিবারে কিন্তু একটা নিয়ম আছে, এবং সেই নিয়ম শৃঙ্খলাটা এমন যেন না হয়ে যায় যেটা আমাদের গলায় পায়ে যেন আষ্টে বৃষ্টি বেড়ির মতো পড়ে যায়, তাহলে আমাদের থাকাটাই কঠিন হয়ে যাবে। নিয়ম থাকবে, নিয়ম শৃঙ্খলা থাকবেই, থাকতেই হবে, কিন্তু সেটা যেন খুব ভারী না হয়ে যায়, কঠিন না হয়ে যায়, সেটা যেন আমাদের কণ্ঠরোধ না করে, আমাদের যেমন ওষ্ঠাগত প্রাণ তৈরি করে না দেয়, দম নিতে পারি যেন আমরা। এমন কড়াকড়ি নিয়ম থাকবে যেখানে ছোটরা কথাই বলতে পারবে না, যেখানে তাদের মতামত রাখতেই পারবে না, তারা কোনো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবে না, কোথাও বেড়াতে যেতে পারবে না, কোথাও স্বাধীনভাবে চিন্তা করে তার বক্তব্য রাখতে পারবে না, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তাহলে সেটা কিন্তু দম বন্ধ করা পরিবেশ। যাই হোক, পরিবারে মাত্র অল্প কয়েকজন সদস্য, সেই পরিবারটাকেও আমরা একটা নিয়ম শৃঙ্খলায় বিধিবিধানে বেঁধে রাখি, না হলে কিন্তু পরিবারটাকেও ঠিকমতো টিকিয়ে রাখা যাবে না, ভেঙে একাকার হয়ে যাবেই। এটা তো বিশ্বাস করো না? বিশ্বাস করো না? বলো। পরিবারের সুখের জন্য, আনন্দের জন্য, শান্তির জন্য, পরিবারে যদি যাতে সমৃদ্ধি থাকে, সুখ শান্তি বজায় থাকে, তার জন্য তো একটা ডিসিপ্লিন থাকা দরকার। এবং সেখানে সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নেবে আলোচনা করার পরে, এটাও খুব জরুরি। একজনই শুধু যদি সিদ্ধান্ত নেয় হিটলারের মতো, তাহলে কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। একদিন দুদিন মারবে, 3 দিন পরে কী মনে হবে? ভেতরে ভেতরে প্ল্যান চলতে থাকবে যে একটু বড় হতে দাও, একটু বড় হতে দাও, তারপরে কি করব? তারপরে তোমার এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে সোজা ফ্ল্যাট কিনে অন্যদিকে হাঁটা দেবো। তো সেই হিটলারের সেই কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল না, ইহুদিদের উপর অত্যাচার করতো যে ক্যাম্পের, বাড়ি যদি হিটলারের শাসন হয়ে যায়, কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, ছেলেমেয়েরা একটা বয়স পর্যন্ত হয়তো থাকতে বাধ্য হয়, কিন্তু তারপরে একটা সময়ের পরে কি করে? সামনাসামনি বিদ্রোহ না করলেও মনে মনে ঠিক করে রাখে যে এই সময়ের পরে, এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে, আর্থিক দিক থেকে যখন আমি স্বাবলম্বী হব, তখন আস্তে করে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনে একটু দূরে সরে যাব, এই হাঁপিয়ে ওঠার দম বন্ধ হয়ে যাওয়া পরিবেশে থাকবো না। আর বড়রাও যদি নিজেদেরকে সংশোধন করে না নেয়,
তাহলে ছোটরাও কিন্তু অনেক সময় এইভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তাহলে একটা পরিবারের মধ্যে হাজারো সমস্যা, সেই পরিবারটাকে বেঁধে রাখার জন্য আমাদের কতখানি ভাবতে হয়, কতখানি চিন্তা করতে হয়। পরিবারেও বিধি নিষেধ, পরিবারেও নিয়মকানুন থাকে, কিন্তু সেই নিয়মকানুন বিধি নিষেধকেও শিথিল করতে হয়, সময়ে সময়ে রাশটা আলগা করতে হয়, তবে গিয়েই পরিবারটাকে ধরে রাখা যায়। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার যে নিয়ম চলে আসছে সেই নিয়মে থাকবে, তার 1 ইঞ্চিও এদিক ওদিক নড়চড় হবে না, তাহলে ওই পরিবারটা কিন্তু টিকে থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে পরিবারে যেখানে নিয়ম বিধি রয়েছে, তাহলে একটা সমাজকে, একটা সভ্যতাকে যদি ধরে রাখতে হয়, তাহলে তার উপরেও কিছু বিধি নিষেধ চাপাতেই হবে, তার উপরেও কিছু নিয়ম রীতি চাপাতে হবে। তাহলে নিয়ম রীতি বিধি বিধানের দ্বারা তাকে শৃঙ্খলিত করতে হবে, নাহলে সমাজকে বেঁধে রাখা যায় না। এবং সেই নিয়ম রীতিগুলো, সেই বিধিবিধানগুলো কে চালু করেছিল? হয়তো কোনো ব্যক্তির মাথা থেকে এসেছে, হয়তো কোনো গোষ্ঠীর মাথা থেকে এসেছে, একটা শ্রেণীর মাথা থেকে এসেছে। সবাই মিলে একসঙ্গে বসে কি নিয়ম রীতিগুলো তৈরি করেছিল? কি মনে হয় আজও কি তৈরি করে নাকি? বলো, আজও যখন দেশকে পরিচালনা করার জন্য কিছু নতুন নিয়ম রীতি, নতুন কিছু ধারার প্রণয়ন ঘটানো হয়, সবাই আমরা একসাথে কি আলোচনায় যোগ দেওয়ার সুযোগ পাই? বলো, পাই? প্রত্যেকের বাড়িতে বাড়িতে এসে প্রত্যেককে কি জিজ্ঞেস করা হয় যে বলো এটা চালু করব, এটা চালু করা উচিত কি উচিত নয়, কিভাবে চালু করা যায়? সবার সঙ্গে আলোচনা করে না স্যার। কাদের সঙ্গে আলোচনা করে? কাদের সঙ্গে আলোচনা করে? আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আমাদের প্রতিনিধিদের সঙ্গেই তো আলোচনা করে। আমরা একজনকে প্রতিনিধি করে পাঠিয়ে দিই, সেই প্রতিনিধিরা বসে তারপরে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়, তাই তো হয়? হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে কিন্তু গোটা দেশ এক অর্থে সিদ্ধান্ত নিচ্ছে না। একটু ভেবে দেখো, একটু ঘুরিয়ে ভাবো। আমরা যতই বলি আমরা যে আমাদের কথা শোনা হচ্ছে, আমাদের প্রত্যেকের কথা শুনে ওই রীতিটাকে, ওই নিয়মটাকে কার্যকর করা হচ্ছে, এটা কিন্তু ভুল। আমাদের প্রত্যেকের কথা শোনা হচ্ছে না। আমরা 5 বছর পর একজনকে নির্বাচিত করে পাঠাই, সেই ব্যক্তি তাদের মানে আমাদের কথাটাকে তার মতো করে ওখানে রাখছে। আমরা তাদের সঙ্গে বা তার সঙ্গে কিন্তু সরাসরি প্রত্যেকে যোগাযোগ করতে সেইভাবে পারি না, মানে আমাদের বক্তব্য নিয়ে যোগাযোগ করে সেই বক্তব্য রাখতে পারি না। তাহলে এটা করতে গেলে কোনো নিয়ম রীতি বা কোনো ধারাই নতুন করে প্রয়োগ করা বা কার্যকর করা অসম্ভব ব্যাপার। এত কোটি মানুষের সঙ্গে যদি কথা বলতে হয়, যেটা অসম্ভব। তার মানে এখনকার কথা আমরা ছেড়েই দিচ্ছি, যখন সেই বহু প্রাচীনকালে, বহু শতাব্দী পূর্বে কিছু নিয়ম রীতি তৈরি করা হয়েছে যে সমাজের ওপরে চাপানোর জন্য, যাকে বলা হচ্ছে সামাজিক অনুশাসন, সমাজ জীবনে কিছু নীতি বিধিবিধান, আর সেই সমাজ জীবনে চাপিয়ে দেওয়া রীতিনীতি বিধিবিধানের সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় বিধিবিধানও। আজকের আমার মনে হচ্ছে যে এই নিয়মটা চালু করলে দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, বেশিরভাগের স্বার্থে এই নিয়মটা চালু করা দরকার আছে। ঠিক আছে, চালু করে দেওয়া হবে, এবং তার জন্য অনেকেই হয়তো লাভবান হচ্ছে, অনেকে উপকৃত হচ্ছে, উপকার পাচ্ছে। কিন্তু আজ থেকে 100 বছর পরে এই নিয়মটা, এই রীতিটার কার্যকারিতা বজায় আছে কি না সেটা কিভাবে জানা সম্ভব? আজ থেকে 100 বছর পরে গিয়ে আজকের নিয়মটা ওই সময় তার গুরুত্বটাকে ধরে রাখতে পেরেছে কিনা, সেই নিয়ম রীতিটার মূল্য আজকের মতো আছে কিনা, তার জন্য বহু মানুষ উপকৃত হচ্ছে কিনা, সেটা আমরা কি করে বুঝবো? বলো। গুরু নাটকে ছিল তো পঞ্চকের একটা সংলাপ ছিল, খুব সুন্দর।
কি করে বুঝবো যে আজ থেকে 100 বছর পরে গিয়ে ওই নিয়মের গুরুত্ব আজকের মতোই বজায় আছে? বলো কি করে বুঝবো, কি করে? আমরা ভাঙার চেষ্টা করব, তো না ভাঙলে যাচাইটা হবে কি করে? আমরা ওটাকে ভাঙার চেষ্টা করব কি করব না, করা তো দরকার। আজকের যে পাঁচিলটা বানানো হচ্ছে বাড়ির চারদিকে, একটা নিরাপত্তার বলয় তৈরি করা হচ্ছে, তো ওই পাঁচিলটা আজ থেকে 50 বছর পরে গিয়ে একই রকম মজবুত আছে কি না তো বুঝবো কি করে? আমি যদি না যাচাই করি, আমি যদি পাঁচিলটাকে ঠেলে না দেখি, ধাক্কা দিয়ে না দেখি যে না এই নড়বড়ে হয়ে যায়নি, তাহলেই তো বুঝবো যে বাইরের কেউ উটকো কিছু ঝামেলা, উটকো সমস্যা ঢুকতে পারবে না। আমি যদি নিজেই যাচাই না করি, তাহলে বাইরের যে ওই উটকো ছেলে বলে তো ঢুকেই পড়বে। তো যাচাই করার জন্য তো ভাঙার চেষ্টা করতে হবে, ভাঙার চেষ্টা করে তাকে দেখতে হবে যে না এই নিয়মটা এখনো পর্যন্ত সত্যি এর কার্যকারিতা বজায় রেখেছে। কিন্তু যখনই আমরা যাচাই করতে যাচ্ছি, তখনই আমরা বড়দের কাছ থেকে বকা খাচ্ছি, যখনই আমরা ওটাকে ভাঙতে যাচ্ছি, তখনই আমরা বড়দের কাছ থেকে চোখ রাঙানি খাচ্ছি, যখনই আমরা ওটাকে ভেঙে দেখার কথা ভাবছি, তখনই আমাদের ভাবনার ভেতরে ঢুকে যাচ্ছে, মগজ মাথার ভেতরে, মানে আমাদের ভাবনার ভেতরে ঢুকে গিয়ে ভয় দেখিয়ে দিয়ে আসছে, এই ভগবানকে নিয়ে প্রশ্ন করা অন্যায়, ভগবানের কথা, ভগবানের প্রসঙ্গ তোলা পাপ। তোর কি পাপের ভয় নেই? ঈশ্বরকে নিয়ে প্রশ্ন করিস? ঈশ্বরের যে সমস্ত ধর্মীয় বিধিবিধান আছে, সেই ধর্মীয় বিধিবিধানগুলো তো ধর্মীয় বিধিবিধান, তার মানে কি এটা ঈশ্বর নির্দেশিত বিধিবিধান। এই সমস্ত বিধিবিধান নিয়ে প্রশ্ন করার দুঃসাহস কী করে হয়? মাথার উপরে রয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সব দেখছেন, অন্তর্যামী, তিনি সব দেখতে পান, তিনি সব জানেন। তোর এত বড় সাহস কী করে হচ্ছে? এটা সাহস নয়, দুঃসাহস বলে কথা। এই দুঃসাহস, তাহলে তোমাকে যদি এই দুঃসাহসের ভয় দেখায়, তুমি দুঃসাহস করছো, তুমি প্রশ্ন করলে তোমাকে যদি মারধর শুরু করে এবং তোমাকে বেয়াড়া বলে, তোমাকে হচ্ছে অবাধ্য বলে, তোমাকে বলছে 4 পাতা পড়ে তুমি অনেক বেশি জেনে গেছো, তাহলে তোমার মগজের ভেতরে ঢুকে গিয়ে মগজ ধোলাই করার চেষ্টা করে, মগজের ভেতরে ঠুসে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাদের আমাদেরকে বের করে নিয়ে আসার কথা, তারাই আরো জোর করে ঠুসে দিচ্ছে। ভক্তি করো, ভক্তি করো, বিশ্বাস রাখো, কিন্তু ওই অন্ধভক্তি, অন্ধবিশ্বাস যে বিপজ্জনক, সেটা এখনো পর্যন্ত এই 21 শতাব্দীতে, এই করোনা পরিস্থিতিতে, এই 2020-র একদম শেষের দিকে দাঁড়িয়েও আমরা ওই অন্ধবিশ্বাস এখনও বয়ে বেড়াচ্ছি অনেক ক্ষেত্রে, যেগুলো আমরা জানি না আমরা ওগুলো বয়ে বেড়াচ্ছি, কেনই বয়ে বেড়াচ্ছি। কিন্তু যখনই ওইগুলোকে নিয়ে প্রশ্ন করছি বা কেউ প্রশ্ন করছে, তখনই কিন্তু বড়রা বলছে না 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 এরকম প্রশ্ন করে না, এরকম বলা যায় না। কেন যায় না? না না বলা যায় না, এরকম নিয়ে এরকম বলা যায় না, এরকম বলা উচিত না। ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে যেখানে বিশ্বাস জড়িয়ে আছে, সেখানে এই সমস্ত বিধিবিধান নিয়ে কেউ প্রশ্ন তোলে? আর উল্টে আমাদেরকে এই কথাটাই বলে যে পড়াশোনা শিখে এইগুলো শিখছিস, এই ধর্মীয় এই নিয়ম রীতি ভাঙার জন্য, ধর্ম নিয়ে প্রশ্ন করার জন্য, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার জন্য তোদেরকে পড়াচ্ছি। হাজার রকমের অন্ধবিশ্বাস আমাদের মধ্যে ঠুসে রাখা হয়েছে। এই যে ধরো এদিকে বিজ্ঞান চর্চায় জোয়ার এসেছে, এদিকে আমাদের সিলেবাসে বিজ্ঞানের বই, আমাদেরকে প্রত্যেকে যুক্তিবাদী হয়ে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাতে বলা হচ্ছে। আমরা তোমাদেরকে যুক্তিবাদী করাচ্ছি, আমরাই তোমাদেরকে বিশ্লেষণ করতে শেখাচ্ছি, প্রয়োগ করতে শেখাচ্ছি বাস্তবে। আবার চারদিকে জুড়ে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছি, ধর্মীয় বিজ্ঞাপন দিচ্ছি, জ্যোতিষের বিজ্ঞাপন দিচ্ছি,
এবং ঘন্টার পর ঘন্টা জ্যোতিষ নিয়ে আমরা বক্তব্য রাখছি, এবং কোথায় বক্তব্য রাখছি? যেটার উপরে আমরা বিশ্বাস করি। বলো কোথায়, কার উপরে আমরা বিশ্বাস করি বেশি? এখন আমাদেরকে চালিত করছে কোনগুলো? মাধ্যম, মিডিয়া। খবরের কাগজ খুললেও ওখানে ধর্মীয় বিজ্ঞাপন, ওখানেও জ্যোতিষের বিজ্ঞাপন। টিভি চ্যানেল খোলো, ঘন্টার পর ঘন্টা নানান অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে বিজ্ঞাপন সামনে রাখছে। পাথর, আংটি এখনও বিক্রি হয়। এই যে আমার আঙুলে এখনও আছে, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। মাস্টারমশাই যুক্তির কথা বলছে, মাস্টারমশাই বিজ্ঞানের কথা বলছে, মাস্টারমশাই বলছে হাতে কলমে প্রয়োগ করো, প্রশ্ন করো, যুক্তিবাদী হও। মাস্টারমশাই নিজেই আংটি পরে রেখেছে। তাহলে ব্যাপারটা কি হলো? বিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলো, আইওয়াস। আর এদিকে হাতে তুলে দিচ্ছে যে নাও, এই যে সিগারেটের প্যাকেট নাও, ধূমপান করো, নিজের দায়িত্বে করো, তাড়াতাড়ি মরো। আমাদের দায়িত্ব কি? আমাদের কতখানি দায়িত্ব, কতখানি কর্তব্য তোমাদের কাছে পৌঁছে দেওয়া যে ধূমপান করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্বাস্থ্যহানিকর। এইটা আমরা ছড়িয়ে দিলাম, দিয়ে হাতে কি করলাম? সঙ্গে বললাম এই যে প্যাকেটটা নিয়ে যাও। আমরা বলছি বিজ্ঞানের গবেষণায় জোয়ার আনো। বিজ্ঞান নিয়ে পড়ার জন্য নানান রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, নানান আর্থিক সাহায্য, স্কলারশিপ দেওয়া হচ্ছে, গবেষণা করো। আবার আমরা এগুলোও রাখছি সাথে সাথে মা ধনলক্ষ্মী যন্ত্রের অ্যাডভার্টাইজমেন্ট। কোটি কোটি টাকা দিয়ে সেই মা ধনলক্ষ্মী যন্ত্র হাত থেকে দেখবে সোনা ঝরঝর ঝরঝর করে পড়ে। দেখেন, দেখো দেখো বিজ্ঞাপনটা আসে, চোখে চলে আসে। হ্যাঁ, টিভিতে মাঝে মাঝে কোথাও কোথাও আছে না, কোনো কোনো চ্যানেলে দেখায় না? এবং দেখানো মানে কি, দেখিয়ে 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 তুমি চ্যানেল খুললেই, যে চ্যানেলই খুলবে কম বেশি আসবেই, মাথার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আর আমরাও কি করছি? আমাদের অজান্তে নিয়ে নিচ্ছি। তার মানে কি, মা ধনলক্ষ্মী যন্ত্র আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে। এবারে কোথাও যদি আমরা দেখতে পাই এবং সেটা অফার দেয়, ডিসকাউন্ট দেয়, তাহলে কিন্তু আমরা একটা মা ধনলক্ষ্মী যন্ত্র কিনে নিয়ে এসে ঘরে রেখে দেবো। মূর্তির সামনে বসে ঘন্টা নাড়ানোটা সহজ। কিছু ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী নিয়ে এসে, টাকা দিয়ে কিনে নিয়ে এসে আর কি, কিনে নিয়ে এসে মূর্তির সামনে ছুঁড়ে দেওয়াটা সহজ। মন্ত্রের কাঁচাকলা কিছু জানি আর না জানি, মনে মনে বিড়বিড় করে, গুনগুন করে, চং করে ফুল ছুঁড়ে দেওয়াটা সহজ। তাতে হয়তো নিজের মানসিক শান্তি আসতে পারে, কিন্তু মানুষটা একটা জায়গায় আবদ্ধ হয়ে পড়ে। তার থেকে অনেক বেশি কঠিন কোনটা বলো? ঘন্টা নাড়ানোটা সহজ, শঙ্খ বাজানোটা সহজ, প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া, ধূপ ধুনো দেওয়াটা সহজ, ফুল ছুঁড়ে দেওয়াও সহজ। আর বিল করে মন্ত্রের মও বুঝি না আমরা, সংস্কৃতের সও জানি না। আমি তো বহুবার হোঁচট খেতে খেতে 7-8 পাস করেছি সংস্কৃত, ঠিক আছে? কিন্তু আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, ধুতি পরে, পাঞ্জাবি পরে, স্নান করে, ধুতি পরে, পাঞ্জাবি পরে মায়ের সামনে, মানে ঠাকুরের সামনে বসতে হবে। তারপরে যেভাবে তোমাদেরকে বলা হচ্ছে ঠিক সেভাবে তোমরা চলবে। তোমরা যদি না পারো তাহলে আমরা রয়েছি, আমরা তোমাদের শিখিয়ে দেব, দেখিয়ে দেব। আর যদি আমরা না আসতে পারি, তোমরা ওং নমো মং চং নং করে
তোমরা একটা ঘন্টা নাড়িয়ে দিয়ে ফুল দিয়ে দিও। এটা সহজ, কারণ এখানে মাথা ঘাটাতে হয় না, এটা অনেক সহজ, এখানে খুব বেশি পরিশ্রম হয় না। কোনটা অনেক বেশি কঠিন, যেটাতে পরিশ্রম হয়, যেটাতে মাথা ঘাটাতে হয়? বলো কোনটা? মন্ত্র মুখস্থ করা। তোমার মুন্ডু মন্ত্র মুখস্থ করে করবে এটা কি? ওই মন্ত্র মুখস্থ করে কোথায় দেবে? স্যার মন্ত্রের অর্থটা বোঝা। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি বলো ওই মন্ত্র মুখস্থ করা কঠিন, সেটা তো অবশ্যই কঠিন, কিন্তু ওই মুখস্থ করে আমি করবোটা কি? হ্যাঁ তাহলে হ্যাঁ, তাও মুখস্থ করা সহজ, কিন্তু স্যার তার থেকে কঠিন কোনটা? স্যার সে মন্ত্রের অর্থ বোঝা। মন্ত্রের অর্থটা কেউ বুঝিয়ে দিল, বুঝিয়ে নিলাম, সেটাও সহজ, কিন্তু কঠিনটা কোনটা? আরও কঠিন, আলটিমেটলি সব থেকে কঠিন। হ্যাঁ, কিছুই তো কঠিন নাই এই ক্ষেত্রে। মন্ত্র কেউ বলছে শুনে শুনে বলাটা সহজ, মুখস্থ করার জন্য দিয়ে দিয়েছে, হয়তো অনেকবার চেষ্টা করে করে মুখস্থ করে ফেললাম, এটাও সহজ। মন্ত্রের মধ্যে কি অর্থ লুকিয়ে রয়েছে সেটাও হয়তো বুঝে গেলাম, কিন্তু কঠিনটা হলো মন্ত্রের মধ্যে যে অর্থটা লুকিয়ে রয়েছে সেই অর্থটা আদতে কার্যকর কিনা, প্রয়োগমূলক কিনা, সেটা আদতে প্রয়োগ করা যায় কিনা, ওই অর্থটা যেভাবে ব্যাখ্যা করা আছে সেই ব্যাখ্যাটা বাস্তব জীবনে, আমাদের জীবনে, সমাজ জীবনে সেটা প্রয়োগ করে তার ভালো কোনো রেজাল্ট পাচ্ছি কিনা, এটাই তো কঠিন। হ্যাঁ স্যার, এটাই তো কঠিন, এটাই তো সব থেকে কঠিন। মন্ত্রের একটা তো অর্থ লেখাই থাকবে, এটা তো স্বাভাবিক। সংস্কৃত যে মন্ত্র, নিশ্চয়ই সেই মন্ত্রের মধ্যে একটা অর্থ আছে, আমি নিজেই জানি না, থাকবে একটা। যারা সেই মন্ত্র মানে বোঝে তারা সেই অর্থগুলো আমাদের ব্যাখ্যা করে দেবে, এই মন্ত্রে এই ব্যাপার এই ইত্যাদি। কিন্তু তার প্রত্যেকটা অর্থ আমাদের জীবনের ক্ষেত্রে যা যা বলা হয়েছে আমাদের জীবনের ক্ষেত্রে সত্যি বাস্তবিক কিনা। হ্যাঁ, এটা হলে এইটা হয়, এই মন্ত্রে যা লেখা আছে এরকম করলে এরকম হয়, এই মন্ত্র উচ্চারণ করলে, এই মন্ত্র পালন করলে তোমার জীবনে এই এই হবে, এর কি প্রত্যেকটা ঠিক? আমি নিজে বলবো কি করে যে প্রত্যেকটা ঠিক? কে আওয়াজ করছে রে? আমি নিজে বলবো কি করে এর প্রত্যেকটা ঠিক? কারণ আমি তো নিজেই জানি না, এক তো নিজেই জানি না ওই মন্ত্রগুলোর মধ্যে কি অর্থ লুকিয়ে রয়েছে, আর সেই মন্ত্রের মধ্যে যে অর্থগুলো লুকিয়ে রয়েছে সেই অর্থগুলো প্রয়োগ করতে গেলে যে সময়, যে কি বলবো, মানে মানে শক্তি, সেই সময়টাও নেই, সেই শক্তিটাও নেই, সেই ইচ্ছাটাও নেই। তার থেকে সহজ কোনটা? বাবা যা বলছো আমি সেটাই ফলো করছি, কারণ মাথা খাটালে অনেক বেশি কষ্ট, মাথার যন্ত্রণা বাড়বে, তার থেকে এটাই সহজ, মেনে নেওয়াটা সহজ, ভাঙাটা কঠিন। প্রত্যেকটা মন্ত্রের অর্থ ভেঙে ভেঙে দেখা এটা অনেক বেশি কঠিন, কারণ তার থেকে আমার অনেক কাজ আছে অন্যদিকে। তার থেকে যা হচ্ছে হোককে। আর আমরা কি করি? অশান্তি এড়িয়ে যাই, অশান্তির ভয়ে আমরা কি করি? যা আছে তা মেনে নিই। বাড়ির অনেকে সবাই প্রায় মেনে নিয়েছে, ও আমিও যদি মেনে নিই তাতে শান্তিটা বজায় থাকবে। শুধু শুধু বাড়ির লোকের সঙ্গে অশান্তি করে কি দরকার? তার থেকে আমার পড়াশোনা আছে, এদিকে মন দিই। তার থেকে আমার বন্ধুর সঙ্গে দেখা করার আছে, খেলাধুলা করার আছে, আমার নিজের অনেক কাজ আছে, মোবাইল দেখা আছে, অনেক সময় আছে। শুধু শুধু অশান্তি হবে, মন খারাপ হবে, সমস্ত কাজের উপরে প্রেশার পড়বে। তার থেকে বাবা মেনে নেয় ভালো। শুধু আমাকে মেনে নিতে হবে, তো এই তো সবাই মেনে নিয়েছে, আমাকেও মেনে নিতে হবে, ওকে মেনে নিলাম, এই ভেবে আমরা মেনে নিই। আমরা বড়দেরকে আঘাত দিতে চাই না, আমরা বড়দের সঙ্গে তর্ক করতে চাই না, বড়দের কথা শুনতে চাই, তাই আমরা মেনে নিই। আর আমরা নিজেরাও অশান্তি এড়িয়ে যেতে চাই, আমরা নিজেরাও আমাদের সময় বাঁচাতে চাই, আমরা বেশি ভাবতে চাই না, ভাবলে মাথা যন্ত্রণা করে। কারণ শুধু ভাবলে তো হবে না, ভাবার পরে তো প্রয়োগ করতে হবে, এটা অনেক বেশি কঠিন কাজ, অনেক বেশি কঠিন কাজ। তার থেকে সহজ কোনটা? যা আছে, যেভাবে আছে, যেভাবে আমাদেরকে বলা হচ্ছে এইভাবে তোমরা নিয়ে চলো বয়ে, ঠিক আছে ওইভাবে বয়ে নিয়ে চলো।
না হলে সপ্তাহে এক আধবার কয়েক ঘন্টার জন্য সময় দিতে হবে, তা দিয়ে দেবো। কিন্তু সারা সপ্তাহ ওই মন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা অর্থের প্রয়োগমূলক বাস্তবতা যাচাই করাটা অনেক বেশি কঠিন, ওইভাবে আমরা ইনভলভ থাকতে পারবো না। আসলে আমাদের মধ্যে কোথাও না কোথাও ভয় কাজ করছে, বিরাট ভয় কাজ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্তার ইচ্ছায় কর্ম এই প্রবন্ধে বলেছেন যে মানুষের মধ্যে যেটা মূলধন সেটা হলো তার আত্মবিশ্বাস। মানুষের মধ্যে যেটা তার মূলধন সেটা হচ্ছে তার আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসটা যখনই কমে যায়, আমাদের মধ্যে যখন আত্মবিশ্বাসটা কমে যায়, তখন আমরা কি করি না কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ি। তখন আমরা গ্রহের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমরা নির্ভরশীল হয়ে পড়ি যে দৈবের উপরে, মানে বিধির ওপরে। আমরা নির্ভরশীল হয়ে পড়ি নিয়তির ওপরে। তাহলে যে গ্রহের ওপরে, দৈবের ওপরে বা নিয়তির ওপরে ওভারঅল আমরা কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ছি, তার পেছনে কারণটা কি? কারণ আমরা নিজেরা নিজেদের উপরে নির্ভরশীল নই, তার মানে আমরা আত্মনির্ভরশীল নই। আর এই আত্মনির্ভরশীলতার কারণ হিসাবে কাজ করে আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস। নিজের উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে তো অন্যের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। বলো, সব কিছুর মূলে কিন্তু এই আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস হারানোটাই কাজ করছে। জাতি যখন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সেই জাতি তখন অবলম্বন খোঁজে, আর সেই অবলম্বন হিসেবে সে হাতের কাছে যাকে পায় তাকে আঁকড়ে ধরে। ভয় তো আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, সেই ভয়টাকে জয় করার জন্যই আমাদের চেষ্টা। বলো, এই যে এত পড়াশোনা করছো, এত চেষ্টা করছো, এর পেছনে মূল উদ্দেশ্যটা কি? চাকরি পাওয়া না, ভয়কে জয় করা। ভয়কে জয় করতে পারলে চাকরিটাও পেয়ে যাবে। তোমরা যদি বলো যে আমরা যে এত পড়াশোনা করছি, এত খাটছি, এত তৈরি হচ্ছি, নিজেকে তৈরি করছি চাকরি পাওয়ার জন্য, আরও গভীরভাবে ভাবো, আমরা যে এত কিছু করছি সবটাই হচ্ছে ভয় জয় করে আমাদের নিজেদেরকে কনফিডেন্ট করছি, মানে আমাদের নিজেদের উপরে কনফিডেন্সটাকে বাড়াচ্ছি। কোনো একটা ইন্টারভিউ দিতে গেলে কোথাও না কোথাও ভয় কাজ করছে। কেন ভয় কাজ করে? কিসের ভয়? পরীক্ষা দিতে যাচ্ছ, ভয় কাজ করছে। কিসের ভয় কাজ করছে? কোথাও একটা শুভ কাজে যাচ্ছ, ভয় কাজ করছে। হবে কি হবে না কাজটা? কোনো একটা কাজে যাচ্ছ, সেই কাজটা হবে কি হবে না, সেই কাজটা হবে কি হবে না, সেই ভয়, সেই আশঙ্কা কিন্তু মনের ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে। তাহলে ভয়টা কেন ঘুরপাক খায়? কারণ অনেক থাকতে পারে, তার মধ্যে একটা বড় কারণ যেটা আমি এখন বললাম। বলো, ভয়টা তোমার মনের মধ্যে আছে, তো সেই ভয়টা কিসের কারণে? এই মুহূর্তে দিয়ে ভাবো না। এই একজন স্টুডেন্ট হিসেবে, ছাত্রছাত্রী হিসেবে তোমরা এই মুহূর্তে নিজেদেরকে দিয়ে ভাবো যে তোমাদের লক্ষ্য হচ্ছে সামনে যে বড় পরীক্ষা আসছে তার জন্য নিজেকে প্রিপেয়ার করা, যাতে তাতে খুব ভালোভাবে সম্মানের সঙ্গে ভালো রেজাল্ট করে উতরে যেতে পারো, তার জন্যই তোমাদের চেষ্টা। তারপরে আবার উচ্চ মাধ্যমিক, এবং সেই উচ্চ মাধ্যমিকের জন্যও তোমাদের চেষ্টাটা, প্রিপারেশনটা চলবে।
তার সাথে সাথে আরও জীবনের আরও বড় বড় পরীক্ষা রয়েছে, উচ্চ শিক্ষার কথা তোমরা ভাবছো, সব কিছুর মূলে প্রতিষ্ঠাকে নিয়ে ভাবছো। তো শিক্ষাটাও কিন্তু প্রতিষ্ঠার পেছনে একটা প্রস্তুতি পর্ব, প্রতিষ্ঠার জন্য শিক্ষাটা প্রয়োজন। তাহলে এই যে সব কিছুর মূলে এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিতে নিতে বারবার তোমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়, আদৌ রেজাল্ট ভালো করতে পারবো তো, আদৌ পরীক্ষাটা ভালো দিতে পারবো তো, আদৌ কি পরবর্তীতে ভালো কলেজে ভর্তি হতে পারবো, আদৌ কি পরবর্তীতে জয়েন্টে র্যাঙ্ক করতে পারবো, আদৌ কি পরবর্তীতে ভালো চাকরি পাবো। এই যে বারবার তুমি মনের মধ্যে সংশয় কেন, কিসের জন্য বলো, বলে যাও আমাকে, কেউ না কেউ বলো কিসের জন্য, ভয়টা কিসের জন্য? এই ভয়টা তৈরি হয় কেন? ফেলিয়ারের জন্য ভয়টা তৈরি হয়, যে ফেল হয়ে তাহলে কি হবে। হ্যাঁ, আমি বলছি সেই ফেল হয়ে যেতে পারো, সেই ভয়টা তৈরি হচ্ছে কি কারণে? স্যার নিজের উপরে আত্মবিশ্বাস না থাকার কারণে। তাহলে নিজের উপরে আত্মবিশ্বাস তৈরি হবে কি কারণে, মানে কি করলে? ভয়কে জয় করলে। ভয়টাকে জয় করার জন্য কি করতে হবে? এমনি এমনি তো ভয় জয় করা যাবে না। আমি ঘরে বসে বসে যদি মনের আর কোনো ভয়ে থাকিস না, মনের ভয় আমি জয় করে ফেললাম, ওইভাবে তো জয় করা যাবে না। তাহলে কিভাবে জয় করা যাবে? যে কাজটার প্রতি ভয় আছে তাকে করতে হবে একদম, এবং করতে হবে মানে হচ্ছে সেখানে কোনো ঘাটতি থাকবে না, মন দিয়ে করলে ঘাটতিটা থাকবে না, ঘাটতি। তার মানে কোথাও না কোথাও ঘাটতি আছে, সব থেকে বড় কথা হচ্ছে ঘাটতি আছে বলেই কনফিডেন্সটা নেমে যাচ্ছে তোরে বাবা। তার মানে কোথাও আমার দুর্বলতা আছে, কোথাও আমার ভুল ত্রুটিগুলো আছে। আমার সেই দুর্বলতাগুলোকে যদি আমি কাটিয়ে উঠতে পারি, আমার সেই যে ভুল ত্রুটিগুলো যেখানে যেখানে আছে আমি যদি বুঝতে পারি, সেই ভুল ত্রুটিগুলোকে যদি আমি সংশোধন করে ফেলতে পারি, আমার যেখানে যেখানে গ্যাপ আছে, ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে যদি মিটিয়ে ফেলতে পারি, তাহলে কনফিডেন্সের লেভেলটা এমন একটা হাই জায়গাতে নিয়ে যাবে, সামনে যেই আসুক, যেই মানে যে কোনো প্রতিযোগী আসুক না কেন, ওই প্রতিযোগীদেরকে আমরা ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারবো, ফুঁ দিয়ে। কনফিডেন্স লেভেল ওই জায়গাতে পৌঁছে যায় যে আমার সামনে যে প্রতিযোগী আসবে, সেই প্রতিযোগী আমি যেভাবে আমি নিজেকে তৈরি করে ফেলেছি, সে ওই জায়গাতে নিয়ে যেতে পারবে না, পারা সম্ভব নয়, কারণ আমার কোথাও আমি ঘাটতি রাখিনি। আমার লক্ষ্যই যদি হয় সর্বভারতীয় পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করা, তাহলে আমি দেখে নেব ওই সর্বভারতীয় পরীক্ষায় বসার জন্য আমাকে কি কি করতে হবে, তার জন্য আমার কি কি থাকা চাই, আর সেইগুলো আমার মধ্যে যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে, এই 2 বছরের মধ্যে তৈরি করে ফেলতে হবে। তার জন্য যদি মনে হয় আমি 24 ঘন্টায় আজকে 4 ঘন্টা সময় দিই, 4 ঘন্টা সময়ের জায়গায় আমাকে 14 ঘন্টা বাড়াতে হবে, 20 ঘন্টা বাড়াতে হবে, কিন্তু 14 ঘন্টা হোক আর 20 ঘন্টা হোক, যত ঘন্টাই তুমি বসো বা 4 ঘন্টাই বসো, তাতে দেখতে হবে তুমি ওই 14 ঘন্টা বা 4 ঘন্টা বা 20 ঘন্টা বা 2 ঘন্টা তুমি সলিড পড়ছো কি না, সলিড। তার মানে যতটুকু সময় পড়ছো ততটুকুর সময় তুমি পুরোপুরি মনোনিবেশ করতে পারছো কি না, পুরো মনটা, মানে ওখান থেকে পুরো নির্যাসটা তুমি ওই সময়ের মধ্যে বের করে নিয়ে আসতে পারছো কি না। কেউ মনে করছে আমি 4 ঘন্টা বসে 24 ঘন্টার পড়া পড়ছি, তাহলে তার 24 ঘন্টা পড়ারই দরকার নেই, 4 ঘন্টাই বসুক। কারণ যদি মনে হয় আমি 14 ঘন্টা বসে 4 ঘন্টা পড়ছি, তাহলে বহু গ্যাপ আছে, বহু গ্যাপ আছে, বহু ঘাটতি আছে। 14 ঘন্টা পড়তে বসবেই কেন তাহলে? 4 ঘন্টা যদি পড়ো 14 ঘন্টা বসে, সময়টা নষ্ট হচ্ছে নাকি? তাহলে আগে খুঁজে দেখো। আমি পড়ার ক্ষেত্রে শুধু পড়ার কথা বলছি না, আমি বলছি জীবনের প্রতিটা পদক্ষেপে যেখানে যেখানে তোমরা পা রাখবে, শুধু শিক্ষার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে তোমরা পা রাখবে, সেই ক্ষেত্রে পা রাখার আগে তুমি নিজেকে এতটা আত্মবিশ্বাসী করে তোলো, এতটা বিশ্বাসী করে তোলো যে ওই জায়গাতে ধারে কাছে কেউ দাঁড়াতে পারবে না। যদি নড়বড়ে হয়ে উঠতে থাকো,
তাহলে তোমাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করবেই করবে। কে? ওই যে গ্রহ, ওই যে বিধি মানে নিয়তি, ভাগ্য মানে অদৃষ্ট, কপাল। আমরা তখন অদৃষ্টের দোহাই দেব। আমাদের পাশাপাশি একই বয়সী যদি খুব ভালো জায়গাতে দাঁড়িয়ে যায়, তখন আমরা অদৃষ্টকে দোহাই দেব, বলবো ওর কপালে ছিল হয়েছে, আমার কপালে ছিল না, আমার ভাগ্যে ছিল না, তাই পাইনি। এটা ভুল ধারণা, এটা ভুল কথা। ওর কপালে ছিল হয়েছে তা না। ওর কপালে যদি থেকে থাকে এবং তার জন্য যদি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে 10% বা 20%। সেটা কি? হয়তো বা ও কারোর সুপারিশে পৌঁছেছে, ওই সুপারিশটাই ওর নিয়তি, ভাগ্য। ওই সুপারিশটা হয়তো তোমার নেই, কেউ রেকমেন্ড করে দেয়নি, তোমার হয়তো কোনো দাদা, কাকা, বাবা কেউ নাই। আর বাকিটা যদি 10% ও সুপারিশে পায়, ওটা যদি নিয়তি, ওটাই যদি ভাগ্য হয়, তাহলে 90% ও নিজেকে তৈরি করেছে। আর যদি পুরোপুরি একেবারে অপদার্থ হওয়া সত্ত্বেও 100% কোনো সুপারিশে পেয়ে থাকে, বাবা কাকার ক্ষমতা ছিল, সুপারিশ ছিল, টাকা পয়সা ছিল, তাতে পেয়ে থাকে, তাহলে তার সংখ্যা কম। আর যারা ভাগ্য পরিবর্তন করতে পারে, তারা কিন্তু আত্মবিশ্বাসী হয়েই করতে পারে, নিজের উপরে আস্থা রাখতে পারে। আর আস্থা তখনই ফিরে আসে, বিশ্বাস তখনই ফিরে আসে, কনফিডেন্স তখনই ফিরে আসে, যদি সে নিজের সমস্ত ঘাটতিগুলোকে মিটিয়ে ফেলতে পারে। তখন তাকে ওই দৈবের ওপরে, তাকে ওই গ্রহের ওপরে, ওই জ্যোতিষের ওপরে, পাথরের ওপরে বিশ্বাস করতে হয় না। আর যখন ঘাটতি থেকে যায়, কিছুতেই সে ওই ট্র্যাক থেকে, মানে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল, ওই ট্র্যাক থেকে নিজের ট্র্যাকে ফিরে আসতে পারে না। তখনই কিন্তু পাশাপাশি আমাদের মায়েদেরকে নামতে হয় মাঠে। মায়েরা তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলে তাকে আত্মবিশ্বাসী করাতে পারে না, তখন নির্ভরশীল হয়ে পড়ে যে তোমার জন্যই কিন্তু আমি ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে পড়ে রয়েছি, তোমার জন্যই কিন্তু আমি ওই গণ্ডি কেটে কেটে ওই রাস্তার ওপরে শুয়ে গণ্ডি কেটে কেটে যাচ্ছি আমি মন্দিরে, তোমার জন্যই কিন্তু আমি মন্দিরে দুবেলা পুজো দিচ্ছি, তোমার জন্যই কিন্তু আমি ঘরে যাগ যজ্ঞ করছি, তোমার জন্য কিন্তু আমি জ্যোতিষের কাছে যাচ্ছি, তোমার জন্য কিন্তু আমি পাথর নিয়ে আসছি, তোমার জন্য কিন্তু আমি মন্ত্রতন্ত্রের ওপরে বিশ্বাস রাখছি, যা যা করা দরকার সব করছি। তাহলে তুমি বাবা, তুমি মা কি একটু পড়াশোনাটা মন দিয়ে করবে না? কোনো কিচ্ছুর দরকার হয় না যদি ফোকাসটাকে ঠিক রাখতে পারো। এবারে দীর্ঘ প্রায় কয়েক শতাব্দী জুড়ে যে ধর্মীয় বিশ্বাসটাকে আমাদের ভেতরে, মগজের ভেতরে ঠুসে দেওয়া হয়েছে, তাকে এত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব? আমরা অনেকখানি কাটিয়ে উঠেছি, কিন্তু অজান্তে আমরা এতখানি ওই ধর্মীয় বিশ্বাসগুলোকে, বিশ্বাস শুধু নয় অন্ধবিশ্বাসগুলোকে নিয়ে চলেছি, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। তার কারণ হচ্ছে ওইটাই, আমরা তো ছেলে মেয়েদেরকে, আমরা তো ছোটোদেরকে বোঝাচ্ছি, যুক্তি দিয়ে কথা বলো, যুক্তি দিয়ে বলো, সিদ্ধান্ত নাও, বিচার বিশ্লেষণ করে কথা বলো, তোমরা কোনো ভাগ্যের উপরে, নিয়তির উপরে নির্ভর করবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বইতে আছে, আমরা পড়াচ্ছি, বোঝাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে ঘুরে ফিরে কিন্তু আমরাই আবার কি করছি, নিজেরাই যখন একটু অসহায় হয়ে পড়ছি, তখন আমরাই দৈবের উপরে বিশ্বাস করছি এবং তোমাদেরকেও টেনে নিয়ে আসছি। তাহলে এই যে বাঁদর খাঁচার ভেতরে শেষ মুহূর্তে 5টা বাঁদর আছে, তারা কিন্তু চেষ্টা যদি করত, তাহলে সিঁড়িতে উঠে অনায়াসে কলা পেড়ে নিয়ে আসতে পারত, কিন্তু তারা চেষ্টা করেনি। তার কারণ তাদের চেষ্টা করার সময় কয়েকটা বাঁদর মিলে আগে মারধর করে তাদেরকে নামিয়ে দিয়েছে। এখন তাদের মগজে ঢুকে গেছে, মানে মারধর করার কারণে, ভয় দেখানোর কারণে মগজে ঢুকে গেছে যে এইগুলো এখান থেকে বের করা যাবে না, এইভাবেই তোমাদের মেনে চলতে হবে। কিন্তু কেন? বাঁদর তো বাঁদর হয়, বাঁদর তো কেন প্রশ্ন করতে পারে না, তাই তারা প্রশ্ন করেনি, তাই তারা কলা আর পেলই না, মানে ফলটা পেল না। কিন্তু আমরা তো আর বাঁদর নই, আমরা তো জীবজন্তু নই,
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম, সবথেকে বুদ্ধিধরী আমরাই, তো আমরা কেন প্রশ্নটা করব না? আমরা প্রশ্নটা কেন করব না? কেন কথাটা? আমি যে প্রথম একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে বোধহয় অনেকেই দেখেছে, ভিডিওটা তোমাদের পাঠানোও হয়েছিল, সেটা তো আবার কেউ আবার মিমও করে দিয়েছে অন্যরকমভাবে। তো কিন্তু সেই ভিডিওতে কিন্তু আমার একটা কথা ছিল, এবং সেই কথাটা আমি বারবার ধরে বলেছিলাম যে প্রশ্ন, কেন প্রশ্ন করতে শেখো। যেদিনকার কেন হচ্ছে এই প্রশ্নটা করা বন্ধ হয়ে যাবে, সেদিনকার মনে হবে তুমিও জড় পদার্থের মতো। প্রশ্নটা করো, প্রশ্ন করতে শেখো। সেই প্রশ্ন তুমি বাড়ির লোককে করবে, সেই প্রশ্ন তুমি শিক্ষক শিক্ষিকাকে করবে, সেই প্রশ্ন তুমি বন্ধুবান্ধবদেরকেও করবে, সেই প্রশ্ন তোমার আশেপাশে যারা আছে তাদেরকে করবে। প্রশ্ন করো, প্রশ্ন করা বন্ধ করো না। কেউ তোমাকে ভয় দেখাবে, এই কেন এরকম উল্টোপাল্টা প্রশ্ন করছিস, না এটা তো আমি করবই, কারণ আমি যতক্ষণ না পর্যন্ত এর উত্তর খুঁজে পাচ্ছি ততক্ষণ প্রশ্ন করে যাব। কাউকে যদি প্রশ্ন করে উত্তর না পাই, কাউকে প্রশ্ন করে যদি উত্তর না পাই, তাহলে আমি নিজেকে প্রশ্ন করব, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমি উথাল পাথাল করে দেবো যতক্ষণ না পর্যন্ত প্রশ্নের উত্তর পাচ্ছি। তার জন্য নিজে চেষ্টা করব, বই ঘাঁটবো, এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে সেই তথ্য নেব এবং হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করে পৌঁছাবো। যত বয়স বাড়বে, যত একটার পর একটা ক্লাস উঁচু ক্লাসে উঠতে থাকবে, ততই তোমাদের জ্ঞান বাড়তে থাকবে, ততই তোমাদের পরীক্ষা নিরীক্ষার যে গতি সেটাও বাড়তে থাকবে, কারণ বোধ শক্তি হয়ে গেছে। এখন কিন্তু ওই চিৎকার করে করে অন্ধের মতো পড়াশোনা করার কোনো মানে নেই। এখন হচ্ছে মাথা খাটাবে, বুঝবে, বোঝার মতো করে পড়বে। এই যে গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত, এই গল্প, এটা ছোট গল্প বলা যায় কিনা তা নিয়ে কিন্তু বিতর্ক আছে, তা নিয়ে সত্যি সংশয় আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত কি একটা ছোট গল্প, ছোট গল্পের বৈশিষ্ট্যের মধ্যে যায়? আসলে এটা ছোট গল্প বলা সেইভাবে যায় না, কারণ এই কর্তার ভূত গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। লিপিকা গ্রন্থ প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে, কিন্তু এই গল্পটা লেখা হয়েছে 1919 খ্রিস্টাব্দে। বলতো 1919 খ্রিস্টাব্দে ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা আলোড়ন সৃষ্টি করেছিল। কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে। তাহলে সালটা মনে থাকবে, 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই কর্তার ভূত গল্পটা লেখেন। পরবর্তীতে এটা 1919-এ প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে 1922 খ্রিস্টাব্দে এটা লিপিকা গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আর লিপিকা গ্রন্থের মধ্যে যে সমস্ত লেখাগুলো রয়েছে, রচনাগুলো রয়েছে, সেই রচনাগুলো প্রত্যেকটাই কিন্তু গদ্য কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর এক অর্থে এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি চেয়েছিলেন এই লিপিকা গ্রন্থের মধ্যে যে সমস্ত রচনাগুলো আছে সেগুলো তার গদ্য কবিতা হবে। গদ্য মানে গদ্যের আকারে লেখা কবিতা। কিন্তু শেষ মুহূর্তে এই গদ্য কবিতাগুলোকে তিনি কবিতার মতো ওই পদ্যের আঙ্গিকে না লিখে প্রকাশ করেছিলেন। হয়তো কোথাও না কোথাও একটা ভীরুতা কাজ করেছিল, কোথাও না কোথাও একটা মানে কি বলবো, একটা ওই যে হয় না যে ট্রেন্ড চলছে, যে একটা আঙ্গিক চলছে, তো সেখান থেকে বেরিয়ে এসে নতুন এই আঙ্গিকটাকে উপস্থাপন করতে গিয়ে কোথাও না কোথাও তার মধ্যে একটা বাধা তৈরি হয়েছিল ছাপানোর আগে। তাই তিনি তো গদ্য কবিতা রচনা করেছিলেন, কিন্তু গদ্য কবিতার ওই লাইনগুলোকে কবিতার আঙ্গিকে না ভেঙে ছাপানো হয়েছিল। কিন্তু আমরা লেখার সময় ছোট গল্প তাই লিখব না, আমরা গল্প হিসেবে লিখব। কর্তার ভূত একটা গল্প, কিন্তু কর্তার ভূত এই গল্পের মধ্যে কিন্তু একটা গদ্য কবিতার আঙ্গিক রয়েছে, মানে একটা মূর্ছনা রয়েছে, কবিতার যে মূর্ছনা, কবিতার যে সুর মূর্ছনা, সেই ধ্বনি মূর্ছনা কিন্তু রয়েছে। যাই হোক, লিপিকা গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কর্তার ভূত। তো এই কর্তার ভূত রচনাটা 1919 খ্রিস্টাব্দে রচনা করা হয়েছে, লেখা হয়েছে। তাহলে সেই সময়ের দেশের পরিস্থিতি
রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি আর ধর্মীয় পরিস্থিতি, তিনটেকে একসাথে মিলিয়ে আমরা এই গল্পের যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাটাকে বোঝার চেষ্টা করব। তিনটেকে মেলাবো। কোনো কোনো বইতে, বই বলতে আমি সহায়িকার কথা বলেছি, রেফারেন্সের কথা বলছি, কোনো কোনো বইতে কিন্তু ধর্মীয় সংস্কার, ধর্মের অন্ধবিশ্বাস, ধর্মের যে আসল নির্যাস, তার যে গুরুত্বটা হারিয়ে গেছে একটা সময়ের পরে, এখন সেটা কঙ্কাল পড়ে রয়েছে। আমরা যেটাকে নিয়ে বেড়াচ্ছি, নিয়ে চলেছি, সেটা কিন্তু ধর্মের যে মহৎ দিকটা, মহতী গুণাবলী, সেটা কিন্তু নয়। আমরা ধর্মের কঙ্কালটাকে বয়ে নিয়ে যাচ্ছি আজও। পরাধীন ভারতবর্ষের সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে কর্তার ভূত লিখেছেন, আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এটা যে কতখানি প্রাসঙ্গিক, শুধু যে কর্তার ভূত তা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় প্রত্যেকটা রচনাই তিনি লিখেছেন ওই সময়, আর তার প্রাসঙ্গিকতা প্রতিদিন, প্রতিটা মুহূর্তে বজায় রয়েছে, আরও বজায় থাকবে। যতদিন সমাজ সভ্যতা থাকবে ততদিনই বজায় থাকবে। তাহলে কোনো কোনো সহায়িকাতে আছে ধর্মীয় অন্ধবিশ্বাসের কথা, ধর্মের জরাজীর্ণতার কথা, ধর্মের কঙ্কালের কথা। কিন্তু আমি এই ধর্মের কঙ্কালের কথাটাকে শুধু উল্লেখ করব না, আবার কোথাও কোথাও আছে রাজনৈতিক ওই পরিস্থিতি, সামাজিক দিকটাকেও তুলে ধরা হয়েছে। সমাজ, ধর্ম, রাজনীতি, তিনটেকে মিলিয়ে আমরা কিন্তু এই গল্পটাকে বুঝব। একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রেক্ষাপটে লেখা হলেও তার প্রাসঙ্গিকতাটা কিন্তু শুধুমাত্র ওই সময়ের গণ্ডিতে এবং ওই নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে কিন্তু আবদ্ধ থাকে না। প্রাসঙ্গিকতা বুঝতে গেলে তাকে বর্তমান সময়ের নিরিখে বিচার করে দেখতে হয়, এবং সমস্ত ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রেও দেখব, রাজনৈতিক ক্ষেত্রেও দেখব, সমাজ জীবনে অর্থাৎ সামাজিক ক্ষেত্রেও দেখব, সমস্ত কিছুতে মিলিয়ে দেখব। তবে গিয়েই এই কর্তার ভূত রচনাটা আমাদের কাছে ভালো লাগা তৈরি করবে। নাহলে মনে হবে কেমন যেন একটা গল্প, কেমন যেন একটা একঘেয়েমি গল্প, কেমন যেন একটা জটিল গল্প, এর মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, এরকম কিছু মনে হবে। এই যেমন ক্লাস শুরুর আগে যে সৌভিক বললো না, যে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি, এরকমই মনে হবে। মিলিয়ে মিলিয়ে দেখবে। আর আজকের এই গল্পের পুরোপুরি অর্থটাকে যদি বুঝতে না পারো, মাথায় যদি থেকে যায়, কটা বছর পরে গিয়ে বুঝবে যে না, কর্তার ভূত গল্পটা সত্যিই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কারণ কর্তার ভূত গল্পের মধ্যে তুমি যেখানেই পা রাখো না কেন, যেভাবেই পা রাখো না কেন, সেভাবেই কিন্তু তোমাকে ইঙ্গিত দেবে। যেমন অচলায়তন নাটক, তার যে ক্ষুদ্র সংস্করণ আমাদের সিলেবাসে আছে গুরু, তার মধ্যেও যেমন ওই অন্ধবিশ্বাস, জরাজীর্ণতা, স্থবিরতাকে সরিয়ে দিয়ে জীবনে মুক্তির আলোকে আহ্বান করা হয়েছে, এই গল্পের মধ্যেও তাই। এবং এই গল্প আত্মবিশ্বাসের গল্প, এই গল্প হচ্ছে ভয়কে জয় করার গল্প, এই গল্প হচ্ছে সংস্কারকে ঝেড়ে ফেলার গল্প, এই গল্প নিজের উঠে দাঁড়ানোর গল্প, নিজের অর্থে জাতির উঠে দাঁড়ানোর গল্প। এই গল্প কোথাও না কোথাও আমাদেরকে সাহসী করবে, কোথাও না কোথাও আমাদের লক্ষ্য স্থির করতে সাহায্য করবে। সামনে চলার পথে যত অন্তরায় আসুক, বাধা বিপত্তি আসুক, সেই বাধা বিপত্তিগুলোকে পার করতে, সরিয়ে দিতে সাহায্য করবে। এই গল্প আমাদেরকে উচ্চকণ্ঠ করবে, এই গল্প অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখাবে, এই গল্প ব্যক্তি জীবনে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে, কথা বলতে শেখাবে। কথা বলা জানো তো, কথা বলতে শেখাবে। সমাজের প্রকাশ্যে
প্রকাশ্য সমাজে কথা বলতে শেখাবে এই গল্প। সমস্ত জড়তাকে ঝেড়ে ফেলতে শেখাবে। কথা বলতে গিয়ে আমরা আটকাবো না, কথা বলতে গিয়ে আমরা চারবার ভাববো না, কারণ আমরা এটাই ভাববো যে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু আমরা সত্যটাকে নিয়ে কথা বলছি, ন্যায়টাকে নিয়ে কথা বলছি, আমরা বিজ্ঞানকে নিয়ে কথা বলছি, আমরা যুক্তিবাদকে নিয়ে কথা বলছি। তা যুক্তিবাদকে নিয়ে যদি কথা বলি, সেই যুক্তিবাদ যদি মানুষের ভালো কাজে লাগে, তাহলে আমরা কথা বলতে গিয়ে কেন আটকাবো? আমরা তোতলাবো কেন? না, তোতলাবো না তো, সত্যিটা বলছি তো। আর যারা সত্যিটা শুনতে পছন্দ করে না, বুঝতে হবে কোথাও না কোথাও তাদের স্বার্থ জড়িয়ে আছে, তাই পছন্দ করছে না। দেখ, কর্তার ভূত এই রচনায় একটা রাজ্যের কথা বলা হয়েছে, তবে রাজ্যটার নাম বলা হয়নি, নির্দিষ্ট কোনো রাজ্যের নাম বলা হয়নি, একটা রাজ্যের কথা বলা হয়েছে। বলো, কর্তার ভূত গল্পে যে রাজ্যের কথা বলা হয়েছে সেই রাজ্যের শাসক কে? আমি গল্পের অভ্যন্তরে, মানে এই গল্পের রূপকের আড়ালে যে ব্যঞ্জনা লুকিয়ে আছে তার কথা এখন জানতে চাইছি না। আমি বলছি কর্তার ভূত গল্পটা একটা রূপকধর্মী গল্প, আর রূপকধর্মী গল্পের ক্ষেত্রে, রূপকধর্মী রচনার ক্ষেত্রে তোমরা জানো যে রূপকের মোড়কে একটা ব্যঞ্জনা, একটা গভীর অর্থ লুকিয়ে থাকে। আর সেই যে রূপক, ওই রূপকটা হচ্ছে বাহ্যিক, রূপকটা হচ্ছে বাইরের মোড়ক, বাইরের আবরণ। রূপক এটা একটা আলংকারিক প্রয়োগ। এই আলংকারিক প্রয়োগের আড়ালে লুকিয়ে থাকে তার গভীর অর্থ, যে গভীর অর্থটা অর্থাৎ ব্যঞ্জনাটাকে তুলে ধরাই লেখকদের উদ্দেশ্য। বাইরে রূপকের বাহ্যিক অর্থটাকে তুলে ধরা উদ্দেশ্য নয়। আমি বলছি সেই রূপকের আড়ালে নয়, রূপকের বাইরের যে অর্থটা, সেখানে কর্তার ভূত গল্পে রাজ্যের যিনি শাসক, রাজ্যের যিনি প্রধান, এখন যিনি রাজ্যটাতে শাসন করছেন, এখন যিনি ক্ষমতায় বসে আছেন, তিনি কে? বলো। গল্প শুরুতেই বলছি, বুড়ো কর্তা, কর্তামশাই, বুড়ো কর্তা। গল্পের শুরুতেই তো বুড়ো কর্তা রয়েছে। বুড়ো কর্তা তো এখনও মারা যাননি। তার মানে যে রাজ্যটার কথা বলা হয়েছে সেই রাজ্যে এখন শাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন বুড়ো কর্তা। কিন্তু বুড়ো কর্তা প্রায় মরণাপন্ন, বুড়ো কর্তার মৃত্যু আসন্ন। তো বুড়ো কর্তাকে এবারে চলে যেতে হবে, বুড়ো কর্তাকে এবারে চলে যেতে হবে। এবারে বলো তো, বাড়ির কথা ভাবো। বাড়িতে যিনি সব থেকে বয়স্ক, সব থেকে বেশি বয়স্ক, তাকে আমরা বাড়ির সবার মাথার উপরে ছাতার মতো ভাবি, যে তিনি বেঁচে আছেন। তার মানে আমাদের একটা শক্তি, সাহস, তিনি কিছু পারুক আর না পারুক, তিনি কিন্তু মাথার উপরে আছেন, অভিভাবকের মতো, এক বট গাছের মতো, ছাতার মতো। এটা প্রত্যেকেই কিন্তু আমরা ভাবি। তোমাদের বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু দেখো, মানে বাবা মারা ভাবেন যদি তাদের বাবা মা বেঁচে আছেন, বয়স্ক, কিন্তু তবুও কিন্তু একটা মনে মনে সাহস, যাক আমার বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, আমি কোথাও না শান্তি পেলেও, কোথাও না ভরসা পেলেও আমি এখানে এসে মায়ের কাছে, মায়ের কোলে মাথাটা রাখতে পারবো, মা একটু মাথায় হাত বুলিয়ে দেবে, বাবার কাছে দুটো কথা বলতে পারবো, আমার সমস্ত কষ্টটা লাঘব হয়ে যাবে। কোথাও না কোথাও আমি আবার কনফিডেন্স পাবো। না, কেউ না থাকলেও তো আমি আমার মনের মধ্যে আমার কিন্তু এই বিশ্বাসটা কাজ করছে, যেহেতু আমার বাবা মা আছে মাথার উপরে। হতে পারে তারা বয়স্ক, তারা মরণাপন্ন, অনেক বয়স হয়েছে, কিন্তু তবুও কিন্তু ভরসা। যাই হোক, রাজ্যের এখন যিনি কর্তামশাই, তিনি হলেন রাজ্যের শাসক, তিনি বুড়ো কর্তা, কিন্তু তার মরণকাল উপস্থিত, তিনি মরণাপন্ন, তার বাঁচার আর কোনো উপায় নেই, চলে যেতে হবে। এইবারে তার যখন মরণাপন্ন অবস্থা, তখন রাজ্যবাসী কি করলো বলো? কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন করে এগিয়ে যাই, তাড়াতাড়ি করো। রাজ্যবাসী কি বলেছিল? বুড়ো কর্তার মরণকালে রাজ্যবাসী কি বলেছিল?
তিনি চলে গেলে তাদের ছেলে চলে না হ্যাঁ, তিনি চলে গেলে তাদের কি দশা হবে, কারণ তার তত্ত্বাবধানে তার আন্ডারে থেকে আমরা কিন্তু মানে রাজ্যবাসী কিন্তু চুপচাপ ছিল, শান্ত হয়েছিল। কতখানি শান্তিতে ছিল সেটা বড় কথা নয়, শান্ত হয়েছিল, চুপচাপ হয়েছিল। আপাত দৃষ্টিতে যেদিকে তাকানো যায় দেখা যাচ্ছে কি সবাই শান্ত হয়ে আছে। তাহলে সবাই যদি চুপচাপ থাকে, শান্ত হয়ে থাকে, তাহলে শাসক কী ভাববে? প্রজারা কেমন আছে, দেশবাসী কেমন আছে? সুখে আছে। যখন চুপচাপ আছে তখন শাসক তো তাই ভাববে, চুপচাপ আছে মানে কোনো কথা বলে না মানে কি, তার মানে নিশ্চয়ই সুখে আছে, ভালোই আছে আমার রাজ্যে, আমার তত্ত্বাবধানে কোথাও কোনো অশান্তি নেই। তার মানে কি? তার মানে সবাই সুখী, তার মানে সবাই আমার তত্ত্বাবধানে থাকতে চায়। যদি থাকতে না চাইতো আওয়াজ তুলতো, যদি থাকতে না চাইতো তা চিৎকার করতো, কথা বলতো, প্রতিবাদ করতো। তো বলছে না, চুপচাপ আছে, তার মানে কি? তার মানে ওরা আমার শাসনের থাকতে চায়, আমাকে চায়, আমার তত্ত্বাবধানে থাকতে চায়। কিন্তু শাসক ভাবতেই পারে, ভাবুকগে, কিন্তু চুপচাপ থাকার মানে কি সবসময় কারোর আন্ডারে আমরা থাকতে চাই সেটাই বোঝায়? আমরা চুপচাপ আছি তার মানে কি আমরা কারোর আন্ডারে থাকতে চাই বলে চুপচাপ আছি? অন্য আরেকটা তো হতে পারে না, ভয় আছি, রাইট? ভয় আছে, আমরা ভয় পাচ্ছি মুখ খুলতে, তাই আমরা চুপচাপ আছি। কিন্তু মুখ যখন খুলছি না, শাসক ভাবছে কি না আমরা ভালো আছি, শান্তিতে আছি। কিন্তু চুপচাপ আছি মানে আমরা হয়তো ভয়ের কারণে চুপচাপ আছি, চুপচাপ আছি মানে আমরা কোথাও না কোথাও আমাদের স্বার্থের কারণে চুপচাপ আছি। কারণ মুখ খুললে কিন্তু স্বার্থ ক্ষুণ্ণ হবে, তার থেকে চুপ থাকলে যদি স্বার্থ লাভ করা যায়, তাই স্বার্থের কারণে চুপচাপ আছি, আমরা চুপচাপ আছি, ভয়ে চুপচাপ আছি। কিন্তু ভেতরে ভেতরে যদি ভয়ে চুপচাপ থাকি, ভেতরে ভেতরে কিন্তু ক্ষোভ জমতে থাকে, এবং সেই ক্ষোভ জমতে 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 আগ্নেয়গিরির অগ্নুদ্গারের রূপ ধরে বেরিয়ে আসবে একটা সময়ের পরে। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ নিশ্চেষ্ট থাকতে থাকতে আত্মবল, আত্মশক্তি হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে মানুষ চুপচাপ থাকতে থাকতে কথা বলার ভাষা ভুলে গেছে, হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করার ভাষা হারিয়ে গেছে, কীভাবে প্রতিবাদ করতে হয় ভুলে গেছে। প্রতিবাদ করা যে যায়, প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ করা উচিত। খেতে পাই না, প্রতিবাদ করতে হবে। পড়তে পাই না, প্রতিবাদ করতে হবে। মাথার উপরে ছাদ নেই, প্রতিবাদ করতে হবে। এইগুলোর কথা ভুলেই গেছে, কারণ তাদেরকে মেরে পিটে ভয় দেখিয়ে নানান সংস্কারের সামাজিক অনুশাসনে বেঁধে এমনভাবে ফেলে রেখেছে ভেড়ার মতো। একটা ভেড়ার স্বভাব একটা আছে, বলো। ভেড়ার এক ধরনের স্বভাব আছে, যে স্বভাব আমরাও পেয়েছি। তো ভেড়ার স্বভাবটা কীরকম? ভেড়াকে বেঁধে, ভেড়াকে দড়িতে, ধরো গলায় দড়ি বাঁধা আছে, গলায় দড়ি দিয়ে বেঁধে একটা খুঁটিতে যদি বেঁধে রাখা হয়, ভেড়া কিন্তু যতটা দড়ি ঠিক ততটুকু জায়গাতেই ও ঘুরে বেড়ায়, ততটুকু জায়গাতেই ও চড়ে বেড়ায়। ও কিন্তু বেশি টানাটানি করে না, বেশি কিন্তু ওই দড়ি ছেঁড়ার চেষ্টা করে না। আবার ভেড়ার আরেকটা স্বভাব আছে কি না, ভেড়া সামনের ভেড়াটা যেদিকে যায়, পেছনের ভেড়াগুলো ঠিক ওকে ফলো করে, অনুসরণ করে। ভেড়ার মধ্যে এরকম স্বভাব আছে। সামনের ভেড়াটা ওই দেখবে পাহাড়ি কিছু মেষপালক কী করে, দু একটা ভেড়াকে ট্রেন্ড করে প্রশিক্ষিত করে, একটা ভেড়াকে প্রশিক্ষিত করার পরে সামনে যাচ্ছে মেষপালক, পেছনে পেছনে ওই ভেড়াটা যাচ্ছে, আর একদম লাস্টে ভেড়াটা আসছে কি আসছে না মেষপালক দেখেও না, দেখার দরকারও নেই। কেন? মেষপালক জানে ওই সামনের ভেড়াটাকে পরের ভেড়া, পরের ভেড়াটাকে পরের ভেড়া, এভাবে সবাই ফলো করবে, সবগুলো ফলো করবে। তাহলে ভেড়ার যে স্বভাব, মানে ওই যে অন্ধভাবে অনুসরণ করা, কাউকে ফলো করা অন্ধভাবে, সামনের জল যেদিকে যাচ্ছে সেই দিকে যাবে, এই স্বভাবটা আমাদের মধ্যে আছে কি নেই বলো? মানুষের মধ্যে আছে কি না নেই? হ্যাঁ, অন্ধভাবে অনুসরণ করা স্বভাব বেশিরভাগের মধ্যেই রয়েছে। হ্যাঁ, সবাই যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাব, কারণ তাতে কি, তাতে মার কম পড়বে।
খুব একটা বেশি মার পড়বে না, সমালোচনা, নিন্দা, আঘাত এগুলো থেকে বাঁচা যাবে। শুধু শুধু স্রোতের বিরুদ্ধে যাওয়া কষ্ট করতে হবে। সবাই স্রোতের অনুকূলে যাচ্ছে, তা আমিও স্রোতের অনুকূলে যদি যাই তাহলে কি হবে? তাহলে দলটা ভারী পাবো, আমার উপরে কেউ আঘাত করতে পারবে না। আর কেউ আঘাত করতে চাইলে পাশাপাশি যারা আছে তারা একসঙ্গে রয়েছি, সাহস পাবে না। না, কিন্তু স্রোতের উল্টো দিকে যে যাবে তাকে কি করতে হবে? তাকে কষ্ট করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে স্রোতের উল্টো দিকে যাওয়া, অনেক ব্যতিক্রমী রাস্তা তৈরি করা। সেটা অনেক কঠিন কাজ, তার থেকে অনেক সহজ কাজ স্রোতের অনুকূলে বাবা ভেসে যাও। আরে স্রোতের অনুকূলে তো পানাও ভেসে যায়, কচুরি পানা। স্রোতের অনুকূলে তো খড়কুটোও ভেসে যায়। স্রোতের অনুকূলে নয়, প্রতিকূলে যে রাস্তা চিরে নতুন রাস্তা তৈরি করতে পারে সেই তো মানুষ, সেই তো পরিবর্তন আনে, সেই তো বিপ্লব আনে, সেই তো নতুন নতুন উদ্ভাবন করে। মেন রাস্তা ধরে, বড় রাস্তা ধরে সবাই হাঁটা শুরু করে, কিন্তু আশেপাশে গলি ধরে যারা হাঁটে তারাই কিন্তু ইতিহাস তৈরি করে। কারণ তারা গলিতে ঢুকে গিয়ে নতুন রাস্তা খুঁজে বের করে আবার মেন রাস্তায় গিয়ে ওঠে। সোজা রাস্তায় যে যায় তারা হচ্ছে আমরাই এগিয়ে যাচ্ছি, সবাই যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় এগিয়ে যাচ্ছি। আস্তে করে অন্য রাস্তায় হেঁটে যারা ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করে তারাই কিন্তু ইতিহাসটা তৈরি করে, তাদের হাত ধরেই ইতিহাসটা তৈরি হয়। যাই হোক, বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠলো যে আপনি চলে গেলে আমাদের কি দশা হবে। না না না, আপনারা যাবেন না, আপনি কিন্তু যাবেন না, আমরা তাহলে কি করে থাকবো আপনাকে ছাড়া, আমরা কি করব, আমরা তো অভিভাবকহীন হয়ে পড়বো, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা। বুড়ো কর্তা কী ভাবছি, যাক বাবা, তার মানে আমার আন্ডারে ওরা কিন্তু খুব ভালো ছিল, শান্তিতে ছিল, তাই আমার প্রতি কত ভালোবাসা, কত শ্রদ্ধা, কত ভক্তি, আমাকে ছাড়া থাকতেই পারবে না। ইস, কী যে করি বাবা, কেন তাড়াতাড়ি বয়স হয়ে গেল, কেন যে আমি মরণাপন্ন হয়ে গেলাম, এই মানুষগুলোর জন্য আমার তো মানে দরদ উদলে উঠছে। আমি যে কী করি অনেক ভাবনা। ঠিক আছে, দেবতা দয়া করে একটা উপায় করে দিল। বলো উপায়টা কি? বুড়ো কর্তা ভূত হয়ে তাদের ঘাড়ে চেপে। হ্যাঁ, মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের তো মৃত্যু নেই। তাহলে বুড়োকর্তা মরার পরে, ঠিক আছে, বুড়োকর্তাকে ভূত করে ওদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। বাস, সবাই খুশি। ঠিক আছে, সবাই খুশি, বুড়োকর্তা আর ভূতটাকে ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হলো। মানে মরার পরে বুড়োকর্তা ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে দেওয়া হলো, দেশবাসী খুশি। কর্তামশাই না থাকলেও কর্তামশাইয়ের অস্তিত্বটাকে অনুভব করছে যে কর্তামশাই আছে, আমাদের আশেপাশে আছে। বাবা নেই, কিন্তু বাবাকে আমি সর্বক্ষণ অনুভব করছি। যাক, তার মানে কি, তার অস্তিত্বটা আমি টের পাচ্ছি, আমার আশেপাশেই তো কোথাও না কোথাও আছে। সিংহাসনে রাম নেই, ভরত শাসন করছে রাজ্য। সিংহাসনে কাকে রেখেছিল, কি রেখেছিল? পাদুকা। কার? রামের পাদুকা রেখেছে। তাহলে রামের পাদুকা সিংহাসনে রেখে ভরত শাসন করছে। তার মানে রাজ্যবাসী কি জানে কার আন্ডারে শাসিত হচ্ছে, ভরতের না রামের? স্যার, রামের আন্ডারে ভরত শাসন করছে। সে করুক গে, রাজ্যবাসী কার আন্ডারে, মানে ভরত শাসন করছে তো, কিন্তু রাজ্যবাসী কি জানে কার শাসনে আমরা শাসিত হচ্ছি, কে আমাদের রাজা, এখনো জানে রাজ্যবাসী কে? রামের আন্ডারে। রাম না, ভরত না তো, কারণ রাজ্যবাসী তো সবাই দেখছি পাদুকা জোড়া রয়েছে সিংহাসনে। আমরা জানি কার্যক্ষেত্রে ভরত শাসন করছে, আমরা বুঝতে পারছি, কিন্তু রাজ্যবাসী, অযোধ্যাবাসী কি দেখতে পাচ্ছে? তারা এখনো পর্যন্ত রামকেই কিন্তু রাজা হিসেবে মেনে রেখেছে এবং রামের শাসনে শাসিত হচ্ছে, সেটাই কিন্তু জানে। তার মানে রাম নেই, বনবাসে চলে গেছে, কিন্তু রামের অস্তিত্ব তারা অনুভব করছে প্রতি মুহূর্তে। আর ভরত যদি কোনো ভালো কিছু করে বা খারাপ কিছু করে, ভালো কিছু যদি করে তার ক্রেডিটটা আমরা জানি হয়তো ভরত নেবে, কিন্তু না, ভরত কাকে দেবে ক্রেডিটটা, কাকে দেবে?
দাদাকেই দেবে, রামকে। রামকেই দেবে। আর যদি ভালো কিছু না হয়, সবটাই ভরত খারাপ করে যাচ্ছে, খারাপ করে যাচ্ছে, তাহলে তার ক্রেডিটটাও কার উপরে যাবে? রামের উপরে রামের উপরে যাবে। রামের উপরেই যাবে। আমি তো কিছু করছি না, দাদা করছে। তার মানে বুড়ো কর্তার মৃত্যুর পরে যখন ভূত হয়ে রাজ্যবাসীর ঘাড়ে চেপে রয়েছে, যাকে কিন্তু দেখা যাচ্ছে না, তার তত্ত্বাবধানে থাকা দেশবাসী বা রাজ্যবাসী সবাই যদি ভালো নাও থাকে, তাহলেও বর্তমানে যে শাসন করছে সে কিন্তু ওই বুড়ো কর্তার ভূতটাকেই কাজে লাগিয়ে বলবে, আমি তো শাসন করছি না, যা কিছু হচ্ছে বুড়ো কর্তার ভূত, বুড়ো কর্তার কারণেই হচ্ছে। তোমাদের মাথার উপরে এখনও বুড়ো কর্তার হাত রয়েছে, তোমাদের ঘাড়ের উপরে বুড়ো কর্তা রয়েছেন, আমি কিছু করছি না। তাহলে বুড়ো কর্তা মারা গেছে, তার ভূতটাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে শাসন করা হচ্ছে রাজ্যবাসীর ঘাড়ের উপরে। বলো তো শাসন তাহলে করছে কে? কেউ না কেউ তো আছে ভরতের মতো। কে আছে গল্পে? নায়েব আছে, রাইট, নায়েব মশাই আছে। তাহলে খারাপ কিছু যদি করে, কানমলা যদি দেয়, শাস্তি যদি দেয়, রাজ্যবাসীর ওপরে আঘাত যদি হানে, রাজ্যবাসীকে যদি চোখ রাঙায়, এবং রাজ্যবাসীর মধ্যে কেউ যদি প্রশ্ন করে যে আপনি কেন এটা করছেন, কেন মারলেন, কেন চোখ রাঙালেন, তাহলে নায়েব কি বলবে? আমি কিচ্ছুটি করছি না। কে করছে? কে করাচ্ছে? কার? তোমরা যার আন্ডারে ছিলে তার আন্ডারেই আছো। তো কে করাচ্ছে? বুড়ো কর্তা, কর্তা মশাই করাচ্ছেন। এবার তুমি যদি কর্তা মশাই যে খারাপটা করাচ্ছেন, কর্তা মশাইয়ের বিরুদ্ধে নালিশটা করবে কী করে, ঠুকবে কী করে? যাকে দেখতে পাওয়া যায় তার বিরুদ্ধেই তো ঠুকবে নালিশটা। যাকে দেখতে পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে কেসটা তো করবে, তার বিরুদ্ধে বিচারের জন্য আদালতে যাবে। তো যাকে দেখতে পাওয়া যাচ্ছে না, যার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার তো মাথাই নাই, মানে তার অস্তিত্বই নেই। তাহলে যার অস্তিত্ব নেই তার বিরুদ্ধে তুমি নালিশ করবে কী করে? দারুণ একটা নীতি, দারুণ একটা নীতি। তোমাকে বলা হলো যে বৃষ্টি কেন হয়, তুমি কি উত্তর দেবে? তোমার কাছে যুক্তি নেই, কিন্তু এখনো পর্যন্ত তুমি লজিক জানো না। বৃষ্টির পেছনে আসল কারণ তুমি এখনো জানো না। বলো, তুমি প্রশ্ন করলে যে বৃষ্টি কেন হয়, তাহলে যারা জানে তারা কিন্তু আসল লজিক জানে না, তাহলে তারা কি উত্তর দেবে? ভগবান করাচ্ছে। ভগবান করাচ্ছে। ও, ভগবান করাচ্ছে। কিন্তু তুমি এখন জানো বৃষ্টি হয়, তার পেছনে কারণ আছে, মেঘ করে। আবার প্রশ্ন করবে মেঘ করে কেন, তার পেছনে আবার কারণ আছে, মেঘ করার পেছনে কারণ আছে। বাষ্পীভূত হচ্ছে জল, বাষ্পীভবনের পরে আবার একটা নির্দিষ্ট ঊর্ধ্বে উঠে নির্দিষ্ট তারপরে মেঘের আকার ধারণ করে, তারপরে হচ্ছে তোমার ওই ঠান্ডার সংস্পর্শে এসে আবার ঘনীভূত হয়ে আবার হচ্ছে বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ে। বাষ্পীভবনের কারণ কি, সেটার পেছনেও তোমার লজিক আছে, জানা আছে। হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি, একটা সার্কেলটা পুরোটা তুমি জানো, এর পেছনে এই কারণ, এই পেছনে এই কারণ, এই পেছনে এই কারণ। তো যতদিন না পর্যন্ত এই লজিকের ব্যাপারটা আমাদের জানা ছিল, এবং আমাদের যারা গার্জেন, মানে আমাদের বাবা মায়ের কথা বলছি না, আমাদের যারা গার্জেন, যারা আমাদেরকে শেখাবেন, জানাবেন মূল ব্যাপারটা কি, তারা সব কিছুর পেছনে ওই একটাই লজিক দিত। কী লজিক? যে লজিকটা তাদের কাছে লজিকই নয়। কারণ হচ্ছে ঈশ্বর, ভগবান। বৃষ্টি হচ্ছে কেন? আরে ঈশ্বর চাইছেন তাই বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মেঘ করছে কেন? ঈশ্বর চেয়েছেন, আজকের মেঘ করেছেন, উনার ক্ষমতা, উনার হাতে সমস্ত কিছু। না, বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, যা কিছু হচ্ছে সবই উনার নিয়ন্ত্রণে। গাছের পাতা একটুও নড়ে না উনার অনুমতি ছাড়া, উনার নিয়ন্ত্রণ ছাড়া। একটা সময় বলা হতো ঈশ্বরের বিরুদ্ধে প্রশ্ন তোলা পাপ, ঈশ্বরের নাম মুখে আনা, মানে ওই ঈশ্বর এটা করছে, এটা ঠিক করছেন কি করছে না, এই সমস্ত কথা বলা অন্যায়, পাপ। ঈশ্বর কোনো কিছু ভুল করতেই পারেন না, ঈশ্বর যা কিছু করাচ্ছেন ভালোর জন্য, মঙ্গলের জন্য। এখনও বলা হয় ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। এটা বলেই আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো এটার ভালো দিকও আছে। আর যদি না তুমি বলো ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, তাহলে তোমার কী হবে? তোমার হচ্ছে ওই যে তোমার যে সান্ত্বনা, তুমি সেই সান্ত্বনা অনেক সময় পাবে না। অনেক সময় একটা ভালো মানে কাজ করতে গিয়ে বড় ক্ষতি হয়ে গেছে, তো ক্ষতি হওয়ার পরে সেই ক্ষতির ধাক্কাটা আমাদেরকে নিতে হয় অনেক সময় এইভাবে। কি বলে নি? না না, দেখ, প্রত্যেকটা খারাপের পেছনে কিন্তু একটা ভালো লুকিয়ে আছে, নিশ্চয়ই ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। এই যে খারাপটা এত বড় সর্বনাশ হয়েছে, এত বড় ক্ষতি হয়ে গেছে, এত ব্যবসা, এত লোকসান হয়ে গেছে, এর পেছনে কিন্তু ভালো কারণ লুকিয়ে আছে, খুঁজে দেখ, পজিটিভ আছে, ওই নেগেটিভের পেছনে পজিটিভ আছে।
ঈশ্বর যা করেন উনি কিন্তু ঈশ্বর তো যা করেন মঙ্গলের জন্য করছেন। আমার অ্যাক্সিডেন্টে আমার হাত চলে গেছে, তাহলে আমি যদি এটা না বলি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, তাহলে কিন্তু আমার ওই হাতের শোকে আমি আর বাঁচতে পারবো না। আমার একটা পা নেই, দু পা নেই, আমি যদি না বলি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, তাহলে কিন্তু আমি আর বাঁচতে পারবো না, কারণ ওই পায়ের শোকে, পা নেই, পায়ের শোকে আমি মরেই যাবো। বরং এটা বলেই আমি এগোতে পারবো যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আমার প্রাণটাও যেতে পারতো, সেটা যায়নি, আমার হাতটা মাত্র গেছে, বুঝলি তো? অতএব যাক বাবা, ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে। আসলে সম্পূর্ণভাবে নিজেকে কন্ট্রোল করার জন্য আমরা এই কথাগুলো বলি, নিজের উপরে বিশ্বাস ফিরিয়ে এনে সামনের দিকে এগোনোর জন্য বলি। প্রত্যেকটার পেছনে লজিক আছে, এটাও লজিক। তুমি নিজেকে আশ্বস্ত করবে কি করে? তুমি তো একটা বিশাল ট্রমার ভেতর দিয়ে যাচ্ছ তোমার অ্যাক্সিডেন্টের পরে। তা তুমি সব কিছুর মনে তো মাথা, মনটা না, তোমার মনটাকে যতখানি যেভাবে তুমি শান্ত করতে পারো, যেভাবে তুমি সান্ত্বনা দিতে পারো, সেটা আমরা এইভাবেও সান্ত্বনা দিই, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। কিন্তু সব কাজে যদি আমরা এই কথাটাই বলে দিই যে সব কিছুর পেছনে ঈশ্বর আছেন, তাই ঈশ্বর যা করছেন তার কোনো কাজ নিয়ে প্রশ্ন করা উচিত নয়, কোনো যুক্তি আছে কি না খোঁজ করা উচিত নয়, কেন হচ্ছে এই প্রশ্নটা করা উচিত নয়, তাহলে এতদিন ধরে আমরা আমাদের বিজ্ঞান যেভাবে এই জায়গায় এসে পৌঁছাতো না। আবার আজকেরও যদি এই প্রশ্ন রাখো ধর্মভীরু, ঈশ্বর বিশ্বাসী সেই সমস্ত মানুষদের কাছে, যে এতদিন তো তোমরা বলেছিলে যে ঈশ্বরের কোনো কাজের প্রশ্ন করা উচিত নয়, ঈশ্বর করাচ্ছেন তাই আমরা করছি, এতদিন ধরে তো আমরা ঈশ্বরের বিরুদ্ধে প্রশ্ন করে 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 আজকের এই জায়গাতে নিয়ে এসেছি, তাহলে এইটা তো আমরা ঈশ্বরের বিরুদ্ধে প্রশ্ন করতে পেরেছিলাম বলেই এত ভালো কিছু কাজ করেছি বিজ্ঞানের দ্বারা। তখন কিন্তু তারা এটাই বলবে যে আসলে ঈশ্বর চেয়েছিলেন, ঈশ্বর আমাদের এতটুকু করতে সুযোগ দিয়েছিলেন, ঈশ্বর আমাদের এতটা করতে বলেছিলেন। উনি যদি রাজি না হতেন তাহলে আমরা কিন্তু বিজ্ঞানের এতটা আবিষ্কার, এতটা উন্নতি করতে পারতাম না। উনার পারমিশন ছাড়া, উনার অনুমতি ছাড়া, উনার সায় ছাড়া আমরা করতে পারতাম না। আবার এটাও বলবে উল্টে যে তোমরা যদি সবই পারতে, তাহলে তোমরা বিজ্ঞানের এইটুকু জায়গাতে গিয়ে আটকে আছো কেন? কারণ কি? কারণ ঈশ্বর চাননি এখনো পর্যন্ত বাবা যে এই জায়গার এই বাউন্ডারিটা ভাঙো। যদি আজ থেকে 50 বছর পরে গিয়ে এই বাউন্ডারি ভেঙে এগোতে পারো এতটা, তাহলে এটাও বুঝবে ওটাও ঈশ্বরের কিন্তু নির্দেশ, যে এই বাউন্ডারি ভেঙে এতটা এগোতে পারবে, আমি তোমাদের টাইম লাইন ফিক্সড করে দিচ্ছি। সব কিছুর মূলে ঈশ্বরকে টেনে নিয়ে আসবে। যাই হোক, বুড়ো কর্তা কিন্তু এখন ভূত হয়ে ঘাড়ে চেপে আছে, আর কর্তামশাই অ্যাকচুয়ালি শাসনটা করছেন, শাসন করছেন কর্তামশাই। আর যখন যখন দরকার হচ্ছে শাসন করার জন্য, ঠিকঠাক শাসন করার জন্য, মানে চুপ রাখানোর জন্য, তখন তখন নায়েব মশাই কাকে কাকে কাজে লাগিয়েছে। কখনো তাদেরকে প্রলোভিত করেছে, প্রলোভন, লোভ দেখিয়েছে চুপ রাখার জন্য। প্রলোভনে যখন কাজ হয়নি তখন তাদের ব্রেন ওয়াশ করেছে, মানে নানান উপদেশ পরামর্শ দিয়েছে। সেই পরামর্শতে যখন কাজ হয়নি অন্যদেরকে কাজে লাগিয়েছে। কখনো কাজে লাগিয়েছে দেখবে তত্ত্বজ্ঞানীরা বোঝাচ্ছে এই যে তুমি চোখ বুজে চলছো, মানে অন্ধের মতো, এই চোখ বুজে চলাই কিন্তু জগতের আদিম চলা। এইভাবে কিন্তু মানুষ চলতো, এখনও তোমাদের চলতে হবে, বহুকাল ধরে এইভাবে চলে আসছে, আর এইভাবে কিন্তু আমাদের পূর্বপুরুষরা চলে এসেছে। তারপরে শুধু তত্ত্বজ্ঞানীদেরকে কাজে লাগানো হয়নি, কাজে লাগানো হয়েছে আরও অনেককে। যেমন ধরো লাগানো হয়েছে কাদের, দেখো শিরোমণি চূড়ামণির দলকে লাগানো হয়েছে, যারা শাস্ত্র বোঝে, যারা পণ্ডিত বলে পরিচিত, তারাও কিন্তু ওই রকমভাবে উল্টোপাল্টা যুক্তি দিচ্ছে। আবার কাজে লাগানো হয়েছে কাকে, মাসি পিসিকে, ঘুম পাড়ানো মাসি পিসি, যারা অহিংসার নীতি নিয়ে মানুষদেরকে বুঝিয়ে চুপ করে রাখতে চেয়েছে। আবার কখনো কখনো যখন এদের কাজে সাফল্য আসেনি, এরা যখন পারেনি, ব্যর্থ হয়েছে, তখনও ঘানি মানে হচ্ছে শাস্তির কঠিন একটা উপায় ব্যবহার করা হয়েছে। কখনো কখনো আবার চোখ রাঙানো হয়েছে। নায়েব কিন্তু চোখ পাকিয়ে বলে, যায় চুপ, এখনও ঘানি অচল হয়নি, সেই ঘানিতে ফেলে কিন্তু তোমার তেজ বের করে নেবো, নিংড়ে নেবো, একবারে তেজ বের করে নেবো। ওই যে কয়েকবার বানরগুলো চেষ্টা করেছিল না উপর দিকে উঠতে, বারবার ধরে গায়ে জল ফেলে কী করা হয়েছে, তাদের তেজটাকে বের করে নেওয়া হয়েছে। তেজ বের করে নিতে গিয়ে এখন হচ্ছে একদম চুপ করে গেছে, নিস্তেজ হয়ে পড়েছে, না যাবো না বাবা, মারের ভয় আছে। তো প্রথমে বাঁদরগুলোকে কিন্তু ঠান্ডা জল গায়ে পড়বে সেই ভয়ে আর ওঠেনি, আর পরের বাঁদরগুলো তো মারের ভয়ে ওঠেনি, তো নিস্তেজ হয়ে গেছে, তেজ বের করে নেওয়া হয়েছে।
তো আলটিমেটলি এখানে যা আছে সেটা নিয়ে তো আমাদের আরেকটা ক্লাস নিতে হবে, কিন্তু আমি যেটা বলছি একদম শেষের দিকে তোমাদের মানে 6 নম্বর পরিচ্ছেদে তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেটা হলো এই যে মোদ্দা কথাটা হচ্ছে, আসল কথাটা কি বুঝলে তোমরা? মোদ্দা কথাটা থেকে কি বুঝলে? লাস্টের লাইনটা দেখে মোদ্দা কথাটা কি বলতে চাইছি আরেকবার বলো, যেটা মনে রাখতে বললাম। কর্তা মরেও নেই আবার বেঁচেও নেই, বুড়োকর্তা মরেও নেই আবার বেঁচেও নেই, ভূত হয়ে আছে। ভূত মানে অতীত, যাকে আমরা দেখতে পাই না, আমরা শুধু শুনেছি, পড়েছি, শুনেছি এবং সেটাকেই আমরা শুনে পড়ে বই নিয়ে যাচ্ছি। এরকম ছিল, এরকমভাবে আমাদের পূর্বপুরুষেরা নিয়ে আসছে, তাই আমাদেরও নিয়ে যেতে হবে। মরেও নেই, বেঁচেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশটাকে সে কিন্তু কন্ট্রোল করছে না, সে নাড়ছেও না, ছাড়ছে না। যখন রাত দুপুরে, দিনের বেলাতে ভয় পায়, তো দিনের বেলাতে ভয় পায় বলে প্রশ্ন করে না মানুষজন মধ্যে, সবাই তো প্রশ্ন করতে পারে না, 2-1 জনের মনের মধ্যে যখন কেনর প্রশ্ন তৈরি হয় তখন তারা প্রশ্ন করে, তখন দিনের বেলা নয়, ভয় পায়। রাতে চুপিসারে কর্তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কর্তা অনেক তো হলো, তো এখনও কি ছাড়ার সময় আসেনি? এখনও কি আপনি আমাদেরকে এইভাবে চালনা করবেন, ধরে রাখবেন? এইবারে আসল কথাটা চুপিসারে যখন জিজ্ঞেস করলো, চুপিসারেই কর্তা বলছে যে আরে বোকা, এতদিন বুঝতে পারলি না আসল কারণটা কি? কর্তা কি বলেছে বলো তো, আসল কারণটা কি? উত্তর কি দিচ্ছে? লাইন ধরে পড়ে বলো, কেউ না কেউ। ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। হ্যাঁ, বলছে ওরে অবোধ, বুঝিস না? আরে আমার ধরাও নেই, আমি তো তোদেরকে ধরে রাখিনি। তো ছাড়ার প্রশ্ন আসছে কোথায়? তোরা যে বলছিস যে এখনও কি ছাড়ার সময় আসেনি, আমি ধরে রাখলেই তো তোদেরকে ছাড়তাম। আমি ধরে রেখেছি, তাই তোরা আটকে আছিস। তা আমি তোদেরকে ছেড়ে দিলে তোরা চলে যাবি, কিন্তু আমার তো ধরাও নেই, আমি তো ধরেও রাখিনি, তাহলে ছাড়ার কথা আসছেই কেন? তাহলে বুড়ো কর্তা যদি ভূত হয়ে ধরে না রাখে, তাহলে বুড়ো কর্তার ভূতটাকে ঘাড়ের উপরে কারা ধরে রেখেছে? নায়েব মশাই। আরে আমরা 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 নিজেরা। নায়েব মশাই কেন ধরে রাখবে? নায়েব মশাই তো বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে, বোঝাচ্ছে মানে পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। কিন্তু বুড়ো কর্তা কী বলছে? আরে অবোধ, অবোধ বুঝিস না, বোধ শক্তি নেই তোদের, ওরে অবোধ, আমার ধরাও নেই। তো এই সহজ কথাটা বুঝতে পারেন, আমি ধরে কবে রেখেছিলাম যে তোদের ছাড়বো? আসলে তোরা ছাড়লেই আমার ছাড়া। তোরা যেদিনকার ভূতটাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দিবি, সংস্কারের ভূতটা, সেদিনকার আমি পড়ে শেষ হয়ে যাব, ধুলোর সঙ্গে মিশে যাব। বেতাল আর বিক্রমাদিত্যের গল্প আছে, পড়েছো না, শুনেছো না? হ্যাঁ স্যার। বেতালকে ঘাড়ে চাপিয়ে বিক্রমাদিত্য এগিয়ে চলেছেন এবং গল্প বলছে। তো সেই গল্পের শেষে তো প্রশ্ন করেছিল না? এখন গল্পটা শোনার আগে, গল্পটা শুনে প্রশ্নগুলো শোনার আগে, প্রশ্নগুলো আসলে কি আসবে সেটা না শুনে, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা না করার আগে, প্রথমেই যদি ভূতের ভয়ে মরেই যায়, তাহলে তার তো কোনো সুযোগ থাকলো না নিজেকে দাঁড় করাবার, নিজেকে প্রমাণ করে বেরিয়ে আসার। আমরা শুধু ঘাড়ের ওপরে নিয়ে চলেছি, অন্ধভাবে বয়ে নিয়ে চলেছি। আমাদের বাপ ঠাকুরদা ওই ধর্মীয় রীতিনীতিগুলোকে মেনে এসছে, পালন করে এসছে, আর আমাদেরকে বলে দিয়ে যাচ্ছে এইভাবেই তোমরা ঘণ্টা নাড়িও, এইভাবেই তোমরা ফুল ছুঁড়ে দিও, এইভাবেই তোমরা হাত জোড় করো, এইভাবেই তোমাদেরকে যা বলা হচ্ছে উচ্চারণ ঠিকমতো করতে পারো না পারো করার দরকার নেই, মুখ নাড়ালেই হবে, জিভ ওড়ানো করে নাড়িয়ে দেবে, তাহলেই হবে। আমরাও ওইভাবে করে যাচ্ছি, আমাদের বাচ্চা কাচ্চাকেও আমরা এইভাবে শিখিয়ে চলেছি। আর যে এগুলোকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দেবে, সেদিনকার এই রকমভাবে অন্ধভাবে আমাদের বয়ে বেড়াতে হবে না, বরং এই অন্ধভাবে বয়ে বেরিয়ে যে সময়টা আমরা নষ্ট করছি, সেই সময়টা অনেক বেশি যুক্তিবাদী, আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য আমরা কাজে লাগাতে পারবো, সেই এনার্জিটাকেও।
যাই হোক, আজকের এই পর্যন্ত থাকবে, কারণ এই গল্পের এখনও পর্যন্ত পুরোপুরি হয়নি। এই গল্পের আরও অনেক বিষয় রয়েছে, আমি এখনও পর্যন্ত অন্য দিকগুলো আলোচনা করিনি। আরও একটা ক্লাস লাগবে, তবে গিয়ে শেষ হবে। তার আগে আমি বলবো সবাই গল্পটাকে আবার একবার পড়বে এবং তোমাদের রেফারেন্স বুক থেকে আবার একবার এর অর্থটাকে ডিটেলে পড়ে বোঝার চেষ্টা করবে, তবে গিয়ে আমার বোঝানোতে তোমাদের অনেক সুবিধা হবে। কি ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের নেক্সট উইকে যে এক্সাম হবে না? হ্যাঁ হ্যাঁ, পরের সপ্তাহে আমি এক্সাম নেব। আমি কালকেরই হয়তো পাঠিয়ে দেবো তোমাদের। ও চ্যাপ্টারগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার বলেছিলেন তো। ও দুটো তো বলা হয়ে গেছে। হ্যাঁ স্যার বলেছিলেন। ঠিক আছে ঠিক আছে, পরের সপ্তাহে একটা পরীক্ষা নিতেই হবে। আমি ওই বইয়ের গল্পের লাইনগুলোকে দাগ দিয়ে পাঠিয়ে দেবো, সেগুলোর প্রশ্নগুলো তোমরা রেডি করবে, প্রশ্নের অ্যান্সারগুলো। তো রেডি করার পরেই ওটার উপরে যদি অসুবিধা থাকে তাহলে একটু বলতেই পারো, মেসেজ টেসেজ করতে পারো। আমার মনে হয় না অসুবিধা থাকবে। আর ওই দুটোকে তৈরি করো, ওই দুটোর উপর একটা দুটো গল্পের উপরে পরীক্ষা নিয়ে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। টাটা সবাইকে, গুড নাইট। টাটা স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।